প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, তোমাদের আর পরীক্ষার বেশি দিন বাকি নাই। অনেকেই হয়তো দুশ্চিন্তায় আছো, তবে আমি বলবো দুশ্চিন্তা করে লাভ নেই। আমাদের যে সময়টুকু আছে, এই সময়টুকুকে আমি সর্বোচ্চ কাজে লাগিয়ে কিভাবে পরীক্ষায় আসলে সর্বোচ্চটা তোমার দিয়ে আসতে পারো, সেই পরিকল্পনাই তোমার করা উচিত, এবং সেটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং তুমি যদি সুপরিকল্পিতভাবে তোমার প্রস্তুতিটা কাজে লাগাইতে পারো, আমার বিশ্বাস তোমার পরীক্ষা ভালো হবে। যাই হোক, আমি তোমাদের সাথে আর কথা দীর্ঘায়িত করব না। আমি আসলে আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়নে উপরে বেসিক একটু আলোচনা করে 6 থেকে 7টা সৃজনশীল সলভ করে দেব। এবং আমি তোমাদেরকে 100% শতভাগ নিশ্চিত করতে পারি যে এই 6 থেকে 7টা সৃজনশীল যদি তুমি বুঝে শুনে সলভ করে আসো, তুমি 100% এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পরীক্ষা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি, আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি। আমার শিক্ষকতার বয়স প্রায় 14 বছরের উপরে। 2019 সাল থেকে কলেজে প্রভাষক হিসাবে আছি। আমি যেহেতু কলেজে প্রভাষক হিসাবে আছি, বোর্ডের পেপারও দেখি, সেই অভিজ্ঞতার আলোকেই বলবো তোমাদের গুছানো প্রস্তুতিটা অত্যন্ত জরুরি। এবং যদিও আজকে আমি মূলত সৃজনশীলের উপরে একটা মেগা শর্ট ক্লাস নিচ্ছি, যদিও আমি তোমাকে পড়াচ্ছি সৃজনশীল, তুমি কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোকে অবশ্যই গুরুত্ব দিবে। আমরা যখন বোর্ডের পেপার দেখি, একটা মোস্ট অফ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখি যে তারা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আনসার করতে পারে না, ভালো করে পারে না, যা ইচ্ছা তাই লেখে। যার ফলে এজ এ পরীক্ষক হিসাবে আমার আসলে ওই পেপারের প্রতি আমার দৃষ্টির একটু অন্যরকমই থাকে। কিন্তু যে স্টুডেন্ট আসলে কটা সুন্দর করে লিখবে, তারপরে গ, তখন তার প্রতি আমাদের একটা সদয় দৃষ্টি হয়। তো তোমার অবশ্যই কতে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে চলো, আর আমি বলতেছি যে তড়িৎ রসায়নের এই ক্লাসটা করলে তুমি A to Z যদি ক্লাসটা করতে পারো, তোমার শতভাগ এই জায়গা থেকে আনসার করতে পারবা, এটা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আমি তোমাদের সেকেন্ড পেপারে তড়িৎ রসায়নের কি কি বিষয়ে পরীক্ষায় আসতে পারে, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন কোন টপিক তুমি আসলে রিভিশন দিবা পরীক্ষার আগে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন এই চ্যাপ্টারে তড়িৎ রসায়নের চ্যাপ্টারের প্রথম যে টপিকটা তোমাকে পড়তে হবে সেটা হলো ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র বিবৃতি এবং ব্যাখ্যা এবং তার গাণিতিক সমস্যা আছে, এটা তোমাকে সলভ করতে হবে। তারপরে তুমি যে তড়িৎদ্বার বিভব, এই তড়িৎদ্বার বিভবের মধ্যে চলে আসে আমাদের জারণ বিভব, বিজারণ বিভব, এই বিষয়গুলা। তারপরে তোমাকে বেসিক একটু জিনিস জানতে হবে, যেটা তুমি এসএসসি লেভেলে পড়ে আসছো, তোমার ইন্টারমিডিয়েটের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ, অনেক ক্ষেত্রে এই দুইটা কোষের মধ্যে পার্থক্য চলে আসে। গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই কোষগুলোর উপরে তোমার বেসিক ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তারপরে তোমাকে যে জিনিসটা পড়তে হবে, আমরা জানি কোষ বিভব নির্ণয়, প্রমাণ কোষ বিভব নির্ণয়, এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোয়েকশন পরীক্ষায় প্রমাণ কোষ বিভব নির্ণয় নিয়ে আসে। এই প্রমাণ কোষ বিভব নির্ণয় মানে কি বলতো? ইনরশেল, আমরা সবাই জানি ইনরশেল সূত্রটা কি? ই অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন, প্রমাণ কোষ বিভব নির্ণয় করা বা ইএমএফ নির্ণয় করা, এটা অবশ্যই আমাকে শিখতে হবে। আর একটা হলো কোষ বিভব নির্ণয় করা। এখন দুইটার মধ্যে পার্থক্য আসলে কি? কোষ বিভব নির্ণয় করা, তুমি আমাকে বলবা যে স্যার এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? কোষ বিভব নির্ণয় করা, এটা আসলে নানস্টের সমীকরণ, জাতীয় সমীকরণ।
যে নানস্টের সমীকরণ জাতীয় যে কোষ বিভবটা আমরা নির্ণয় করবো সেটাকে আমরা কোষ বিভব বলি। এই প্রমাণ কোষ বিভব আসলে কি? এই কোষ বিভবটা 25°C তাপমাত্রা এবং 1 এটম চাপে, অর্থাৎ আমি যে কোষটা ব্যবহার করব ওই জায়গায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, আমার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রাটা থাকবে 1 মোলার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, এবং গ্যাসীয় যদি হয় তাহলে এটার চাপ থাকবে 1 এটম এবং টেম্পারেচার থাকবে 25°C। ওই শর্তগুলা পূরণ করে যখন আমি আমার কোষ বিভবটা নির্ণয় করব, অথবা তোমার যে জারণ বিভব বা বিজন বিভবের মান দেওয়া থাকবে, এটা চেনার উপায় হলো যে নট দেওয়া থাকবে, ই নট শেল, তখন এই কোষ বিভবটা আসলে কি প্রমাণ কোষ বিভব। কিন্তু তুমি কিছু কিছু গাণিতিক সমস্যা দেখবা 0.5 মোলার, 2 মোলার, 3 মোলার, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকবে। 1 মোলার ছাড়া যখন ডিফারেন্ট ঘনমাত্রা দেওয়া থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে তুমি নানস্টের সমীকরণ ব্যবহার করতে হবে। আমি সৃজনশীলে তোমাকে এটা বুঝাবো যে কোষ বিভব নির্ণয় করো নানস্টের সমীকরণ দিয়ে। আচ্ছা, তারপরে তুমি আর কি জানতে হবে এই চ্যাপ্টারে? পরে আমাকে জানতে হবে, যেহেতু আমাদের পূর্ণ সিলেবাস, শর্ট সিলেবাসের ক্ষেত্রে হয়তো এই পরের টপিকগুলো আমাদেরকে না জানলেও হইতো, কিন্তু এখন তোমাকে জানতে হবে। সেটা হলো ব্যাটারি সংক্রান্ত দুইটা প্রশ্ন, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি ও লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, এগুলো কিন্তু শর্ট সিলেবাস হইলে লাগতো না, যেহেতু তোমাদের পুরো সিলেবাস আছে সেজন্য লাগবে ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লেড স্টোরেজ ব্যাটারি। এবং ফুয়েল সেল, পরবর্তী সর্বশেষ যেটা বলবো আমরা ফুয়েল সেল। এখন ফুয়েল সেলের মধ্যে আসলে ওই যে হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা অসুবিধা, হাইড্রোজেন ফুয়েল সেল এর সুবিধা অসুবিধা, কার্যাবলী ইত্যাদি। আর একটা জিনিস, তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এই দুইটার গঠন। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার, এই দুইটার গঠন আসে অনেক ক্ষেত্রে। ক্যালোমেল তড়িৎদ্বার আসলে এই হইল তোমার আসলে তড়িৎ রসায়ন চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়গুলো। আমি শতভাগ গ্যারান্টিতে তোমাকে বলতে পারি এই টপিকের বাইরে কোনো প্রশ্ন তোমার এইচএসসি পরীক্ষায় আসবে না, সেটা যে কোনো বোর্ডই হোক না কেন। এখন তুমি যদি আমাকে বলো যে স্যার ঠিক আছে আপনি দিলেন, এগুলো আমরা দেখলাম, তবে আসলেই বেশি গুরুত্বপূর্ণ আসলে কোন কোন চ্যাপ্টারটা এবং গাণিতিক সমস্যা কোন কোন জায়গা থেকে আসবে, এই ক্ষেত্রে প্রথমে আমাদের শিখতে হবে ফ্যারাডের সূত্র। কি ফ্যারাডের সূত্র? ফ্যারাডের সূত্র থেকে আসবেই, দেন হইল আমাদের প্রমাণ কোষ বিভব নির্ণয়, তারপরে হইল কোষ বিভব মানে নানস্টের সমীকরণ সংবলিত। এই তিনটা টপিক থেকেই তোমার পরীক্ষায় সৃজনশীল, বড় সৃজনশীলটা আসবে। বাকিগুলা অবশ্যই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তাই তো? আচ্ছা, তাইলে এই টপিকগুলো আমরা অবশ্যই জেনে নিব। এগুলো তো মোটামুটি বর্ণনামূলক অ্যাকশনই। লেড স্টোরেজ ব্যাটারি কার্যাবলী, লিথিয়াম আয়ন ব্যাটারি কিভাবে গঠিত হয়, পরিবেশের জন্য কি ক্ষতি করতে পারে, এই এবং ফুয়েল সেলের ক্ষেত্রে এই তিনটা টপিক নিয়ে আসলে আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে আমি যে বলতেছি যে স্যার আপনি যে বলতেছেন এই টপিকের বাইরে কিছু নাই, আমরা এখন সৃজনশীলগুলোতে সলভ করতে গেলে দেখবা এই তিনটা টপিকের উপরেই সব সৃজনশীল আছে। আমরা এখনই সলভ করতে যাব, চলো। আচ্ছা, এখন এই তিনটা টপিক সম্পর্কে যেহেতু আমার এই পুরো চ্যাপ্টারটা, তাহলে তিনটা টপিক সম্পর্কে আমরা একটু বিস্তারিত বেসিকটা আলোচনা করে নিয়ে যাব তোমাদের জন্য। তাহলে চলো আমরা প্রথমেই ফ্যারাডের সূত্রে একটু বেসিকটা আলোচনা করে ফেলি। আসলে ফ্যারাডের সূত্র, এখন তুমি ফ্যারাডের প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে, তো যেহেতু এটা থেকে কোয়েকশন পরীক্ষা আসবে এবং আমাদের সৃজনশীলগুলো মূলত এই টপিকের উপরে, তো এটা বেসিকটা আমাকে জানতে হবে।
তো বলো তো ফ্যারাডের সূত্রটা আসলে কি? ফ্যারাডের সূত্রটা কি ছিল? যে তড়িৎ বিশ্লেষণের সময়, ওই যে আমাদের গ্যালভানিক তড়িৎ রাসায়নিক কোষ যে আছে, গ্যালভানিক কোষ বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার সমানুপাতিক। এটাকে আমি যদি একটু গুছাই বলি, যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, তড়িৎ দ্বারে সংঘটিত, এই তড়িৎ দ্বার বলতে এনোড এবং ক্যাথোড বুঝাইছে, সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের কি সমানুপাতিক। ঠিক আছে, তা আমি যদি তোমাকে একটু সূত্রটা লেখা বুঝাই দেওয়ার চেষ্টা করি, যে তড়িৎ বিশ্লেষণের সময় আমি যদি বলি যে তড়িৎ বিশ্লেষণের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে, তড়িৎ দ্বার কয়টা? দুইটা, এনোড তড়িৎ দ্বার, ক্যাথোড দ্বার, কোন তড়িৎ দ্বারে সংগঠিত, কোন তড়িৎ দ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, পরিমাণ। আচ্ছা, এটা দিয়ে আসলে কি বুঝাইতে চাইছে বলো তো? কোন তড়িৎ দ্বারা সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ আমরা যে গ্যালভানিক কোষ বললো বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তখন এনোড হতে পদার্থ দ্রবণে যায় আর ক্যাথোডে গিয়ে পদার্থ কি হয়? জমা হয়। অর্থাৎ এনোডে দ্রবীভূত হয় আর ক্যাথোডে পদার্থ গিয়ে সঞ্চিত হয়। মনে করো আমরা ইলেকট্রোপ্লেটিং এর কথাই চিন্তা করি, আমরা রূপার তৈরি, লোহার তৈরি কোনো জিনিসের উপর রূপার প্রলেপ দিতে চাই, তখন এনোড থেকে রূপা ভেঙে ভেঙে দ্রবণে যাবে আর ক্যাথোডে গিয়ে আসলে কি হবে? রূপাটা লোহার উপরে জমা হবে। তাইলে এনোড থেকে কি পরিমাণ রূপা ভাঙলো অথবা লোহার উপরে কি পরিমাণ রূপা জমা হইলো, এটাই তো আসলে তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ। ওই জিনিসটাই বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, এই জায়গায় বলতে কি বুঝাইছে? এনোডে দ্রবীভূত, এনোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত, ক্যাথোডে সঞ্চিত। আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য কোষ বা গ্যালভানিক কোষে কি ঘটে? এনোডে হতে পদার্থ দ্রবণে যায়, ক্যাথোডে গিয়ে জমা হয়, এটাই। অর্থাৎ যে বিক্রিয়ার পরিমাণ বলতে এনোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত। আচ্ছা, আমরা লিখি তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে, তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত আদানের সমানুপাতিক অথবা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এটা বলতে হবে প্রবাহিত আদানের সমানুপাতিক। আমি এই সূত্রটা কেন লেখাই দিচ্ছি জানো? আমরা প্রথমেই যে সৃজনশীলটা সলভ করব, বোর্ডে আসছে সেম 3 মার্কের প্রশ্নটা আসছে যে ফ্যারাডের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। তাইলে আমি ওই জায়গায় আর এই সৃজনশীলে কিন্তু এটা লিখবো না, এই জায়গায় এখন লিখে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রবাহিত আদানের সমানুপাতিক, সমানুপাতিক, এই হলো ঘটনাটা আর কি। আচ্ছা, এর মানে তুমি একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্য দিয়ে যদি 5 মিনিট বিদ্যুৎ প্রবাহিত করো, তাইলে অ্যানোডে যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হবে অথবা ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হবে, তুমি যদি 10 মিনিট বিদ্যুৎ প্রবাহিত করো তাইলে কি সেম হবে? উত্তর হইল না। তাইলে কি যত বেশি আমি আদান প্রবাহিত করব, অ্যানোড হতে অত পরিমাণ পদার্থ দ্রবীভূত হবে অথবা ক্যাথোডে ওই পরিমাণ পদার্থ কি হবে? জমা হবে। এটাই তো মানে, এর মানে কি সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ ডাব্লিউ তার আদানের কি সমানুপাতিক, এটাই। অর্থাৎ আমরা যদি বলি উদাহরণ হিসেবে, অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে, তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে কিউ পরিমাণ আদান, আচ্ছা আমি এখন যেহেতু এক্সাম্পল শর্টকাট লিখেছি, কিউ পরিমাণ আদান প্রবাহের ফলে, কিউ পরিমাণ আদান প্রবাহের ফলে যদি
ডাব্লিউ পরিমাণ পদার্থ কি হয়? পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয়, বা দ্রবীভূত বা সঞ্চিত হয়। ডাব্লিউ পরিমাণ পদার্থ দ্রবীভূত, যদি এনোডে হয় দ্রবীভূত হবে, দ্রবীভূত বা সঞ্চিত হয়, সঞ্চিত হয়। কিউ পরিমাণ আদান প্রবাহের ফলে যদি ডাব্লিউ পরিমাণ পদার্থ দ্রবীভূত বা সঞ্চিত হয়, তবে ফ্যারাডের সূত্রানুসারে আমরা কি লিখবো বলো তো? ফ্যারাডের সূত্রানুসারে কি হবে? ডাব্লিউ সমানুপাতিক কিউ, ডাব্লিউ সমানুপাতিক কি হবে? কিউ। এই জায়গায় বা ডাব্লিউ সমান সমান জেড, এই কিউ এর পরিবর্তে আমরা কিন্তু একটা সূত্র জানি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। এটা কই পাইছিলাম? নবম দশম শ্রেণীতে চলতরিতে পড়ছিলাম, আই সমান কিউ বাই টি। তাহলে কি দাঁড়ায়? কিউ ইজ ইকুয়াল টু আইটি। সেটা দাঁড়ায় না? ওই যে তড়িৎ প্রবাহের সংজ্ঞা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত তাকে তড়িৎ প্রবাহ বলে। আই সমান কিউ বাই টি, অতএব কিউ ইজ ইকুয়াল টু আইটি। এখন আমরা এই জায়গায় কি লিখতে পারি? জেড আই টি। এই যে স্যার আসলে আমার ফ্যারাডের প্রথম সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা। এখন এই জায়গায় জেডটা কি, জেড সম্পর্কে আমরা একটু জানবো। জেড, এখানে জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন এটার আবার কি জিনিস? তুল্যাঙ্ক। এই জেড এর মান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করা, জেড ইজ ইকুয়াল টু কোনো পরমাণু ভিন্ন ভিন্ন পদার্থের জন্য তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি হবে? ভিন্ন ভিন্ন হবে। এই জেড নির্ণয় করার ইয়েটা হইল পরমাণুর পারমাণবিক ভর, পারমাণবিক ভর বাই যোজনী ইন্টু ফ্যারাডের ধ্রুবক এফ। ফ্যারাডের ধ্রুবক আমরা এফ দ্বারা প্রকাশ করি, আমি পরে দেখাবো। অর্থাৎ এই হইল আমার সূত্র। এই এফ মানে কি? 96,500 কুলম। আসলে তার এককটা কি হবে? আমরা জানি বরের একক হবে গ্রাম, আর যোজনীর তো কোনো একক নাই, আদানের একক হবে কি? কুলম। তা আলটিমেটলি এটার একক হচ্ছে গ্রাম পার কুলম। কি হবে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এককটা কি হবে তাইলে? আলটিমেটলি গ্রাম পার কুলম। এই হইল আমাদের ফ্যারাডের সূত্রের বেসিক, গ্রাম কুলম ইনভার্সন। আমরা এটা একটু জেনে রাখলাম। এই হইল স্যার আমাদের ফ্যারাডের সূত্র। ওকে, এখন চলো এই ফ্যারাডের সূত্র আছে, এটা আমরা বুঝলাম। ফ্যারাডের সূত্র বেসিকটা আমরা বুঝছি। এখন আমরা তোমাকে ইনরশেল প্রমাণ কোষ বিভবের বেসিকটা একটু দিয়ে দিই। প্রমাণ কোষ বিভব নির্ণয়ের ক্ষেত্রে যে আমার ইকুয়েশনটা কাজে লাগবে। প্রমাণ কোষ বিভবকে আমি বলছিলাম যে প্রমাণ কোষ বিভব আসলে কোন শর্তে নির্ণয় করা হয়? যখন তড়িৎদ্বারের, অর্থাৎ তড়িৎদ্বার বিভব তোমাকে দেওয়া থাকবে মান, জারণ বিভব বা বিজারণ বিভব, যখন এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গ্যাসীয় হইলে 1 এটম চাপ এবং 1 মোলার ঘনমাত্রা, তোমার যে কোষটা দেওয়া হইব এই জায়গায় যদি দ্রবণের ঘনমাত্রা 1 মোলার থাকে, তখন বুঝতে হবে এটা প্রমাণ কোষ বিভব নির্ণয়ের কথাই তোমাকে বলছে। তো প্রমাণ কোষ বিভব নির্ণয়ের সূত্রটা কি? ইনরশেল, ইনরে যে প্রমাণ অবস্থা বোঝায়, সিই ডবল এল শেল সমান ইনর এনোড অক্সিডেশন প্লাস ইনর ক্যাথোড রিডাকশন। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা আসলে কি করব? প্রমাণ কোষ বিভব নির্ণয় করব। ওকে, এখন আসো আমরা অর্থাৎ এই সময় গাণিতিক সমস্যার ক্লু হিসাবে ওরা দিয়ে দিবে ইনর শেলের মান, ই এনোডের মান, ইনর ক্যাথোডের মান দিয়ে দিবে। ওকে, এখন আমরা কোষ বিভব নির্ণয় অর্থাৎ নার্নস্টের সমীকরণটা আমাদেরকে একটু জানতে হবে। নার্নস্টের সমীকরণ
এখন তুমি বলো নানস্টের সমীকরণটা কি? ই শেল মানে এটা যে কোনো টেম্পারেচার, মনে করো এই জায়গায় 25 ডিগ্রি সেলসিয়াস বলবো আজকের টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস এবং দুইটা কুশ দেওয়া আছে, তাদের গণমাত্রা ভিন্ন ভিন্ন, একটার দ্রবণের গণমাত্রা 0.5 মোলার, একটা 0.25 মোলার, তখন তুমি তার কুশ বিভব নির্ণয় করবা, তখন এটাকে বলা হয় কুশ বিভব নির্ণয় করা। ই শেল সি ডবল ই শেল সমান ইনর শেল মাইনাস 2.303 লগ 2.303 2.303 RT NF লগ উৎপাদায়ন বাই বিক্রিয়কায়ন, উৎপাদায়নের গণমাত্রা উৎপাদ আয়নের গণমাত্রা বাই বিক্রিয়ক আয়নের গণমাত্রা, বিক্রিয়ক আয়ন। এটাকে আবার অন্যভাবে যে লনের মান দেওয়া লেখা যায়, তুমি চাইলে 2.30 ওইদিকে লিখতে পারতে, RT বাই NF। আর তো মুলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, N যোজনী, F ফ্যারাডে ধ্রুবক, এটা আমরা জানি, ঠিক আছে। তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে কি আমরা কি পাইলাম? ই শেল ইজ ইকুয়াল টু ইনর শেল মাইনাস 2.303, তুমি চাইলে এটা এই জায়গায় লিখতে পারো RT বাই NF লগ উৎপাদন বাই বিক্রিয়কায়ন। এই হলো আমাদের নাস্টের সমীকরণ। এই হলো আমি তোমাদের যে বেসিকের কথা বলছি। এখন চলো আমরা আসলে সৃজনশীল সলভ করতে যাব। এখন এর সাথে কিন্তু ওই যে গাণিতিক সমস্যা, কতটি পরমাণু ক্যাথোডে জমা হইলো, কতটা পরমাণু অ্যানোড হতে দ্রবীভূত হইলো, এগুলো কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ের সাথে কি আছে, মিল আছে। ওর যে পরিমাণগত রসায়ন, এগুলো আমরা বেসিকই ক্লিয়ার করা উচিত আমাদের। ওকে, তাহলে চলো আমরা ওই সৃজনশীলগুলো দেখি। আমি তোমাদের যে যে সৃজনশীলগুলো সলভ করাবো, যশোর বোর্ড 23, আরেকটা যশোর বোর্ড 23, মানে টাইপ দেখো। এই জায়গায় হইলো যে ফ্যারাডে সূত্র বিবৃত করো, কতটা পরমাণু ক্ষেত্রে জমা হয়েছে, তারপরে ওই যে অর্ধকুশ বিক্রিয়া লেখা বা কুশ বিক্রিয়া লেখা, তারপরে এনোডের দ্রবণটি, ওই যে এই পাত্রে একটা জনপ্রিয় গাণিতিক সমস্যা কি, যে এই দ্রবণটা ওই পাত্রে রাখা যাবে কি না, ওই যে ওইটাই। তারপর আমরা করাবো, হ্যাঁ ওই যে সেম টু সেম, একটু আগের যে ম্যাথটা করাইছি এটাকে যদি তুমি এই জায়গায় করো তাইলে সেম, ওই যে XY তড়িৎদ্বারের দ্বারা গঠিত কুশের বিভব নির্ণয় করো, কুশ বিভব নির্ণয় করতে বলছে। আবার Y3 প্লাস আয়নের সেম টাইপ, যে পাত্রে রাখা যাবে কিনা, ওই যে দস্তার পাত্রে রাখা যাবে কিনা। এখন আমি কি করব, আমি তোমাকে একটা অঙ্ক সুন্দর লেঙ্গুর সহ লিখে করাবো, আর বাকিগুলো আমরা শর্টকাট করে ফেলবো আর কি, যেটাকে আমরা ম্যারাথন ক্লাস বলি। দেন এইটা অবশ্যই চ্যাপ্টারের না। তারপরে এই যে কোন পাত্রে রাখা যাবে কিনা, অর্থাৎ তুমি 100% গ্যারেন্টি যে এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনাই বেশি তোমাদের, যে কোনো একটা দ্রবণ কোনো পাত্রে রাখা যাবে কি না। তাইলে আমরা আসলে এই কয়েকটা সৃজনশীল সলভ করার মাধ্যমেই তুমি কিন্তু এই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো আনসার করতে পারবা। তাহলে চলো আমরা একটু আনসার করি, ঠিক আছে। এই যে একটু আগে আমি ফ্যারাডের সূত্র তোমাকে বর্ণনা সহ লেখাইছিলাম, কেন লেখাইছিলাম, যে আমি তোমাকে বলছিলাম যে আমরা সামনেই আসলে পাবো, বুঝছো। তো চলো আমরা একটু উদ্দীপকটা দেখি, দেন আমি এটা কি গ্যালভানিক উষ্ণ তড়িৎ বিশ্লেষক কোষ, অবশ্যই তড়িৎ বিশ্লেষক কোষ দেওয়া আছে। তড়িৎ বিশ্লেষক কোষ কি, যে সকল তড়িৎ রাসায়নিক কোষে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। আর গ্যালভানিক কোষে কি হয়, স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, মানে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যাই হোক, আমি ওইদিকে গেলাম না। উদ্দীপকের কোষে অনুসৃত ফ্যারাডের সূত্রটি বিবৃতি, আচ্ছা তড়িৎ বিশ্লেষক কোষ দেওয়া আছে, তার এনোড ক্যাথোড অবশ্যই আছে। এই মানটা তোমরা হয়তো বুঝতেছো না, এই জায়গায় আই এর মান দেওয়া আছে, আই সমান 8 এম্পিয়ার, আর টি দেওয়া আছে 20 মিনিট। ওকে, এই হইলো আমার ডাটা দেওয়া আছে। এখন আমাকে গাণিতিক সমস্যা সলভ করতে বলছে, চলো আমরা এটা দেখি। উদ্দীপকের কোষে অনুসৃত ফ্যারাডের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। এটাকে আমার পড়াইতে হবে, একটু আগে আমি পড়াইছি না, একটু আগে তো আমি পড়াইছি। তাহলে তুমি এই প্রশ্ন উত্তরটা কিভাবে দিবা, মানে তোমার উত্তর হচ্ছে স্যার আমি এই প্রশ্ন উত্তরটা আমি আসলে কিভাবে দিব। তো তুমি কি করবা, শুরু করলা যে তুমি আগে ফ্যারাডের সূত্রটা লিখবা। কি লিখবা, যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এনোডে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, ব্র্যাকেটে লেখলা যে এনোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত,
সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে প্রবাহিত আদানের কি সমানুপাতিক। তারপরে লিখলাম, মনে করি কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যদি আমি কিউ পরিমাণ আদান প্রবাহিত করি, তাইলে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ ডাব্লিউ হবে। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কি, ডাব্লিউ সমানুপাতিক কিউ বা ডাব্লিউ সমান সমান জেড কিউ। তারপরে লেখা যায় আমরা জানি জেড সমান আইটি, এখানে জেডটা কি সেটা তুমি বললা, ঠিক আছে। এই তো এখন তুমি যদি সিলেট যশোর বোর্ড 23-এর গাইড বই থেকে একটু প্রশ্নটা রিডিং পড়ে ফেলো উত্তরটা, তাহলে পারবা না? সেম তো, ঠিক আছে। অর্থাৎ হ্যাঁ, এখন এই জায়গায় যে গ্রাফাইট দণ্ড আছে, সিলভার নাইট্রেট দ্রবণ আছে, এখন উদ্দীপকের সাথে একটু রিলেট করে দিবা আর কি, যে উদ্দীপকে আসলে কি বলতো। এই জায়গায় কি দেওয়া আছে, এই জায়গায় আছে সিলভার নাইট্রেট, অর্থাৎ এই দ্রবণের মধ্যে সিলভার আয়ন আছে এবং নাইট্রেট আছে। তো ক্যাথোডে কে যাবে? সিলভার গে জমা হবে ক্যাথোডে। তুমি বলবা উদ্দীপকে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কি হবে? সিলভার হবে। এই যে সলিড, এটা একুয়াস। এখন তুমি বলবা যে ওই উদ্দীপকের তড়িৎ বিশ্লেষের দ্রবণ অর্থাৎ সিলভার নাইট্রেটের দ্রবণে আমি যত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করব, ওই ক্যাথোডে সঞ্চিত সিলভারের পরিমাণ তত বেশি হবে। এই হইল আমার ওকে। পারা যাবে না? অবশ্যই আশা করি পারা যাবে। তাইলে আমার 3 নাম্বারকে আমাকে আর লিখে দিতে হবে না। আমি বলছিলাম না যে আমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। এখন চলো, উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে? আচ্ছা স্যার, কতটি জমা হবে এটা না বের করে কত গ্রাম জমা হবে সেটা আমরা আগে বের করি। সঞ্চিত পদার্থের পরিমাণকে W=ZIT, ঠিক আছে। আমরা তো এখানে একবারে শর্টকাট সহজেই করে ফেলতে পারবো এই অঙ্কটা। ওকে, তা আমি এই অংশটা তো আর বুঝছি, তাই তো করেই ফেলি। এই অংশটা আমি মুছে ফেললে তো আমার মনে হয় সমস্যা নাই। আমরা 3 নাম্বার তো বুঝছি, এটা এর আগে আমি ব্যাখ্যামূলকভাবে করেছি। চলো আমরা 4 নাম্বার প্রশ্ন উত্তরটা দিই। 4 নাম্বার প্রশ্ন উত্তরটা দিই। আচ্ছা বলো তো কি বলছে, উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে। সিলভার জমা হবে ক্যাথোডে, উদ্দীপকের কোষে সংগঠিত বিক্রিয়া। উদ্দীপকের কোষে ক্যাথোডে বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া আমরা দিলাম। এটা কি বিক্রিয়া বলছে? সিলভার জমা হওয়ার বিক্রিয়া। তো ক্যাথোড বিক্রিয়া সিলভার, এটাকে আমরা দিব একুয়াস দিব, দ্রবণে যখন থাকবে সেটা একুয়াস। সিলভার AQ ব্র্যাকেটে সিলভার আয়ন আছে, সিলভার গ্যাস জমা হবে ক্যাথোডে সলিড হিসাবে, তখন এই জায়গায় একটা সেই ইলেকট্রন গ্রহণ করবে। বিষয়টা বুঝো। তো সিলভার আয়ন, ওই যে দ্রবণের সিলভার আয়ন, সে কি করবে? ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে কি হবে? জমা হবে। এইটা হলো আমার মানে বিক্রিয়াটা। এখন এই একটা ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, একটা ইলেকট্রন মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ। ওকে, এখন হইলো এই যে সিলভারের পারমাণবিক ভর, তারা দেখো দিয়া দিছে তোমাকে। সিলভারের পারমাণবিক ভর কি দেওয়া আছে না? সিলভারের পারমাণবিক ভর কত? 100। তোমাকে কিন্তু বলছো যে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে, তা আমি কতটি পরে বের করবো, আগে কি পরিমাণ জমা হবে সেটা আমাকে বের করতে হচ্ছে। তাইলে কি পরিমাণ পদার্থ জমা হবে সেটা কার সূত্র দিয়ে আমরা গাণিতিক সমস্যা করব বলো তো? তাহলে আমরা জানি কার সূত্র অনুসারে জানি? ফ্যারাডের সূত্র অনুসারে। W=ZIT, ঠিক আছে। এখন তুমি জেড, এটা কোন পদার্থ? সিলভার, সিলভারের জেড বের করে ফেলবা। তো এখানে আমরা লিখব, সুযোগ আছে না লেখার? এখানে আমার কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখব। যে এখানে বা দেওয়া আছে তড়িৎ প্রবাহ, পরীক্ষার খাতায় কিন্তু এই বাংলা লেখাটা লিখে আই লিখে তুমি মান দিবা। অনেকে কি করে আই দিয়া ওই যে দিয়ে দেয়, এই জন্য আমরা 1 মার্ক কেটে দিই আমরা যারা বোর্ডের পেপার দেখি, ঠিক আছে। আই সমান কি 8 এম্পিয়ার। একটা গুছানো খাতা হইতে হবে তোমার ভালো ফলাফল পাইতে হইলে, আর নতুবা একটা এভারেজ মার্ক পাইবা। তড়িৎ প্রবাহ আই সমান 8 এম্পিয়ার। সময়
টি কত বলো তো, টি দেওয়া আছে 20 মিনিট ইজিক্যাল টু কত 20 ইন্টু 60 সেকেন্ড, 6 দুগুণে 12, 1200 সেকেন্ড। ওকে, এসইসি বা এস দিলেও হবে, সমস্যা নাই। ওকে, এখন আসো আমার জেড এর মান লাগবে। জেড মানে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি তুল্যাঙ্ক? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তা আমরা কখন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমি এখন পুরো লিখে করে যাচ্ছি, পরে শর্টকাট জেড দিয়ে দিব আর কি, একটা গাণিতিক সময়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক জেড ইজিক্যাল টু কি হবে, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড কি হবে বলো তো? সিলভারের পারমাণবিক ভর কত? 108। সিলভারের যোজনীয় কত আমি বুঝলাম, এন এর মান 1, আর ফ্যারাডে মানে 96,500 কুলম, 96,500 কুলম, 96,000 কি তুমি যে এনএফ, এটা মূলত আসলে পারমাণবিক ভর বাই এনএফ, এন এর মান 1 আর এফ হইল 96,500 কুলম, এই যেটার গ্রাম। এখন তুমি ক্যালকুলেশন করো, কইরা মান যা আসে তা বসাই দিবা, ঠিক আছে? এখন আমরা আসলে গাণিতিক সমস্যা করে ফেলি। আমার এটা কি হবে, 108 লিখে ফেলি, 108 আর হলো 96,500 ইন্টু আই এর মান কত, আমার আই 8 এম্পিয়ার, তারপরে সময় কত 1200 সেকেন্ড, ঠিক আছে? 20 মিনিট মানে 60 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, ঠিক আছে? এখন চলো আমরা এটা ক্যালকুলেশনটা করে ফেলি। এক কাজ করি, 108 ইন্টু 8 ইন্টু 1200 ইজিক্যাল টু ডিভাইডেড বাই 96,500। আমাদের ডাব্লিউ আসছে 10.744 সামথিং। তা আমরা দশমিকের পরে 2 করে নিই, 10.74 গ্রাম, 10.74 গ্রাম। অর্থাৎ আমার ওই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে 10.7 গ্রাম পদার্থ কি হবে, ক্যাথোডে সঞ্চিত হবে। এখন আমার জানা দরকার যে 10.7 গ্রামে কতটুকু কি আছে, সিলভার পরমাণু আছে। তা আমরা যে বুঝতেই পারতেছি, আশা করি আমরা পারবো এখন, যে অতএব 108 গ্রাম সিলভারে এজিএ, 108 গ্রাম সিলভারে বিদ্যমান পরমাণুর সংখ্যা, কারণ 108 গ্রাম তো সিলভারের 1 মোল, 108 গ্রাম সিলভারে বিদ্যমান পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কত বলো তো? পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কত হবে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। অতএব 1 গ্রাম সিলভারে বিদ্যমান পরমাণুর সংখ্যা কি হবে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর নিচে হইল আমাদের 108। এখন কত গ্রামে? অতএব 10.74 গ্রাম সিলভারে, এই জায়গায় সিলভার লিখে দিবা, বিদ্যমান পরমাণুর সংখ্যা কি দিলা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 পয়েন্ট কি আমাদের এটার গুণটা কত হবে? 10.74, 10.74, আর নিচে হইল কত? নিচে হইল আমাদের 108, 108। এখন ক্যালকুলেশন করে তোমার যা আসে তা বসাই দিবা। চলো আমরা একটু দেখি। 10.74, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10.74
ইজিক্যাল টু ডিভাইডেড বাই দিয়ে দাও 108 108 5.986 তাই আমরা এক কাজ করি 99 লিখি 99 ইন্টু 10⁻22t এই হইল আমাদের, অর্থাৎ উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে। অতএব উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে এতটি সিলভার পরমাণু কি হবে, জমা হবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই জায়গায় একটা লাইন লিখে বলবো, অতএব ওই যে পরীক্ষার টিচারকে তুমি যদি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাও, এই যে অনেকে এই জায়গায় দিয়ে আনসার দিয়ে দিবে। এখন আরেকজন মনে করো একটু এই লাইনটা লেখলো যে অতএব ক্যাথোডে বা সিলভার দণ্ডে সঞ্চিত পরমাণু, ক্যাথোডে বা তুমি দিতে পারো সিলভার দণ্ডে সঞ্চিত সিলভার পরমাণুর সংখ্যা কতটা হবে, 5.99 ইন্টু 10⁻22t। এখন তুমি আনসারটা দিলা, তাহলে কি একজনে মনে করো এই জায়গায় আনসার দিচ্ছে, আরেকজন এই লাইনটা লিখে দিছে, তারটা বেস্ট হবে না? ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো পরের সৃজনশীলটা আমরা আসলে দেখি। এখন বলো তাইলে আমরা ওই টাইপটা পাইলাম না? এখন চলো এই সৃজনশীলটা আমরা একটু সলভ করি। তো এই সৃজনশীলে আমরা কি করব, উদ্দীপকটাকে ভালো করে আমরা পড়ি। উদ্দীপকে কি দেওয়া আছে দেখো তো, এটা একটা গ্যালভানিক কোষ দেওয়া আছে। কি দেওয়া আছে? গ্যালভানিক কোষ। তুমি একটু নজরে দিবা যে আসলে আমার কি কি বিষয়। এনোডে আছে নিকেল দণ্ড, ক্যাথোডে আছে সিলভার দণ্ড। এই জায়গায় আছে নিকেল সালফেট দ্রবণ, এই জায়গায় আছে সিলভার নাইট্রেট দ্রবণ। আচ্ছা, তো এই যে নিকেল সালফেট, নিকেলের যোজনী কত আসলে বলো তো? অর্থাৎ এই পাত্রের মধ্যে নিকেল আছে 2+, সালফেট আছে 2-, এই অবস্থায়। এই জায়গায় সিলভার প্লাস আর নাইট্রেট -1, সিলভার যোজনী +1, নাইট্রেট -1, এই অবস্থায় আছে। একটা লবণ সেতু ওরা দিছে, কোনো সমস্যা নাই। এখন তোমাকে কিছু ওই যে দেখো জারণ বিভব, বিজারণ বিভবের মান টান ইত্যাদি দেওয়া আছে। আমরা দেখি যেমন সিলভারের বিজারণ বিভবের মান দিয়ে দিছে, ঠিক আছে। পরে আবার নিকেলেরও বিজারণ বিভবের মান দিছে, ঠিক আছে। আবার জিঙ্কেরও দিছে, তিনটার মান দিয়ে দিছে ওরা। এখন তোমাকে কি করতে বলছে? উদ্দীপকের কোষে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়ার সমীকরণ সহ লিখো। এটা নিয়ে আসলে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। উদ্দীপকের কোষে কোষ বিক্রিয়া, সংগঠিত কোষ অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়ার সমীকরণ সহ লিখো। একেবারে সিম্পল বিষয়। এটা মানে এত সহজ হইলেও কিন্তু পরীক্ষায় কিন্তু তোমার জন্য 3 মার্ক ক্যারি করতেছে ওরা। উদ্দীপকের কোষে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়া, আচ্ছা, এবং কোষ বিক্রিয়া। তো অর্ধকোষ বিক্রিয়া মানে এনোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া। এখন তুমি একটু বলো তো আমাকে, এই জায়গায় এনোডকে আসলে ক্যাথোডকে, গ্যালভানিক কোষে আসলে কি হয়? নর্মালি আমরা জানি এই যে বাম পাশে থাকে এনোড, ডান পাশে থাকে কি ক্যাথোড। ওইভাবে যদি আমরা চিন্তা করি, মানে আমার সাপেক্ষে বাম পাশে এনোড, এদিকে কি ক্যাথোড। তবে এটা লজিক্যাল চিন্তা নাই করি আমরা, সাধারণত থাকে। আমাকে আসলে এনোড এবং ক্যাথোড বিবেচনা করতে হবে, তাদের যে মান দেওয়া আছে ওই মানের বিবেচনা আমরা করে ফেলবো। এই জায়গায় একটা নোট লেখা থাকে, নোটটা হইল যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি হবে সে এনোড হবে, সে এনোড হবে। অথবা যার বিজারণ বিভব কম সে ক্যাথোড হবে। আচ্ছা, তুমি মনে করো জারণ বিভব বেশি, ওই জিনিসটা মনে রাখলেই হবে। স্যার এখন দেখো উদ্দীপকের কোষে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া সমীকরণ সহ লিখো। তো উদ্দীপকের কোষে নিকেল এবং সিলভার নিয়ে ওরা বলছে, নিকেল এবং সিলভার। আচ্ছা, নিকেল এবং সিলভারের মান যে দেওয়া আছে না? আছে তো। গ নাম্বার আমরা সলভ করতে চাই। এখন তুমি আমাকে একটু বলো তো, এই দুইটার মধ্যে আসলে এনোড কোনটা, ক্যাথোড কোনটা? সিলভারের এই যে মানটা দেওয়া আছে, আয়ন থেকে সিলভার হয়েছে, এটা বিজারণ বিভবের মান। আয়ন থেকে সিলভার নিকেল হয়েছে, এটাও বিজারণ বিভবের মান। তো তুমি মনে করো বিজারণ বিভবের কথা মনে নাই রাখলা, অনেকেই এটা নিয়ে ঝামেলা পাকায় ফেলে।
তুমি কি শিখছো যে যার জারণ বিভব বেশি সে অ্যানোড। আচ্ছা, এই যে বিজারণ বিভব আছে, মনে করো সিলভার প্লাস সিলভার, এই যে এই জায়গায় কত আছে, প্লাস 0.77799 ভোল্ট। ওকে, আবার নিকেলের আছে কি বলতো, নিকেল 2 প্লাস নিকেল, ওর বিজারণ বিভব দেওয়া আছে -0.25 ভোল্ট। ঠিক আছে, এখন তুমি মনে মনে কি করো, আমরা জানি জারণ বিভবকে বিজারণ বিভবে নেওয়া যায়, বিজারণ বিভবকে কি করা যায়, জারণ বিভবে নেওয়া যায়। এখন এই জায়গায় আছে বিজারণ বিভব, তুমি জারণ বিভব নিলে খালি চিহ্নটা চেঞ্জ হবে। তুমি যদি এটাকে জারণ বিভব হিসেবে চিন্তা করো, আমরা যদি এটাকে জারণ বিভবে নিই, তাহলে এই জায়গায় মাইনাস হয়ে যাবে, -0.799 ভোল্ট হবে। ওইটাকে যদি আমি নিই জারণ বিভবে, তাইলে হবে কি 0.25 ভোল্ট, আছে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে কোন সংখ্যাটা বড় হচ্ছে, এটা বড় হচ্ছে, সুতরাং নিকেল হবে আমার অ্যানোড, নিকেল হবে কি অ্যানোড। এটা তুমি এই জায়গায় বলতে পারো যে উদ্দীপক অনুযায়ী সিলভার এবং নিকেলের মধ্যে দেখা যায় নিকেলের জারণ বিভব বেশি বা বিজারণ বিভব কম, সুতরাং সেটা হবে অ্যানোড। তাই আমরা এখন লিখবো অ্যানোডে, অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া। বিষয়টা কি বুঝছি? আচ্ছা, আমরা অ্যানোড সিলেক্ট করলাম কিভাবে, আমার যে দুইটা মান দেওয়া আছে ওই মানের মধ্যে যার জারণ বিভব বেশি অথবা বিজারণ বিভব কম, নরমালি তার বিজারণ বিভব কি কম, এই যে মাইনাস আর এটা হইলো কি প্লাস, তাই আর তো বলবা যে নিকেলের জারণ বিভব বেশি এবং বিজারণ বিভব কম, তাই সে অ্যানোড। অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া বা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। চলো আমরা অ্যানোডে নিকেল, সলিড নিকেল, সে কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। আমরা নরমালি যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি যে সে দুইটা ইলেকট্রন, যদি ইন্টারমিডিয়েট লেভেলে আমরা আসলে ডান পাশে ইলেকট্রনগুলো লিখি, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2 প্লাস হবে, এই জায়গায় হবে একোয়াস। তা আমরা আসলে কি করতে পারি, এই মাইনাসটা এইদিকে প্লাস করে লিখতে পারি, এইদিকে লিখলে যে গুরুতর ভুল হবে সেটা ঠিক না। তো নিকেলে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, জারণ বিক্রিয়া। এখন আছে ক্যাথোডে অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোডে বা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এখন ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে। ক্যাথোডে কি করবে বলো তো, বিজারণ কার ঘটবে, সিলভার, সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করে সিলভার সলিড হবে, এটা ছিল একোয়াস সলিড। সে কয়টা গ্রহণ করবে, দেখো AQ, যেহেতু তার জারণ মান 1, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এখন এই জায়গায় ইলেকট্রন সমতা সাধন হয় না, তখন তুমি এটাকে ইলেকট্রন সমতা সাধন করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ দিলা, তুমি বা দিয়েও লিখতে পারতা। এখন তুমি দুইটাকে যোগ করে ফেলো, এখন তুমি কি করবা, যোগ করে, এই যে তোমার হয়ে গেছে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া এবং ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এখন কোষ বিক্রিয়া লিখবো, আমরা দুইটাকে যোগ করে ফেলবো। যোগ করে ফেললে কি হবে, এই জায়গায় আমার হবে কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া কি, এই জায়গায় আমরা যে ইলেকট্রন সমতা সাধন করছিলাম ওই কারণে করছিলাম যাতে এটা কাটা যায়। তাইলে আমাদের হচ্ছেটা কি বলতো, হচ্ছে নিকেল থাকতেছে সলিড প্লাস 2 সিলভার আয়ন একোয়াস তীর চিহ্ন, উৎপাদে হচ্ছে কি নিকেল 2 প্লাস একোয়াস, আয়নগুলো আমরা একোয়াস দেব, প্লাস কি 2 সিলভার, কি হবে বলতো 2 সিলভার সলিড। স্যার এর মানে এই যে নিকেল আমরা জারণ কার ঘটে, যে নিকেল 0 থেকে +2 হয়েছে, জারণ মান বাড়ছে, তার জারণ করছে, তার বিজারণ করছে, এইটাই হইলো কোষ বিক্রিয়া। এই যে স্যার আমার আনসার শেষ, এইটার জন্য আমি এতটুকু লিখলে আমার যথেষ্ট। এখন এটাকে আসলে আমরা সংক্ষেপে কিভাবে প্রকাশ করি, ঠিক আছে, ডায়াগ্রামের সাহায্যে কিভাবে সংক্ষেপে প্রকাশ, এই কোষটাকে সংক্ষেপে কিভাবে প্রকাশ করা যায়, সংক্ষেপে ডায়াগ্রাম গঠন আর কি, ডায়াগ্রাম গঠন আমরা বলি। এটা আসলে হবে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, নিকেল সলিড টান দিব, নিকেল 2 প্লাস একোয়াস, এই জায়গায় আমরা বুঝাবো লবণ সেতু বা গ্যালভানিক কোষের দুইটা টান,
এখন বিজারণ কার করছে? সিলভারের হবে কি Ag প্লাস এই জায়গায় সংখ্যা দিতে হবে না, 2টা বা 3টা, এটা দেওয়া লাগবে না, ইকুয়াস এই যে এটা দেখ কি বোঝায় বলো তো? এটা দেখে আমরা বুঝতেছি এটার জারণ ঘটছে, এটা বিজারণ ঘটছে এবং তাদের লবণ সিদ্ধ আছে, এটা একটা এনোড ঊর্ধ্বকোষ বিক্রিয়ার, এনোড ঊর্ধ্বকোষ বিক্রিয়া, ক্যাথোড ঊর্ধ্বকোষ বিক্রিয়া মিলে একটা কোষ বিক্রিয়া, তো এটা গ্যালভানিকের বিক্রিয়া বা গ্যালভানিক কোষের বিক্রিয়া। এই হইল আমার 3 নাম্বার আনসার শেষ। এখন চলো আমাদের জনপ্রিয় গাণিতিক সমস্যা, উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। স্যার আমি এটা একেবারে ল্যাঙ্গুয়েজ লিখে তোমাকে করাই দিব, পরের গুলা আমরা মুখে মুখে বলে যাব, তাইলে আশা করি আমরা পারবো। আচ্ছা, আমরা এই পর্যন্ত কি টাইপ পাইলাম? ফ্যারাডের সূত্র পাইলাম, তারপরে পাইলাম কোষ বিক্রিয়া লেখা, সংক্ষেপে প্রকাশ করা, ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয় এই টাইপ পাইলাম। এখন পাবো যে কোন পাত্রে কোনো দ্রবণ রাখা যাবে কিনা। আলটিমেটলি এই চ্যাপ্টারের সব নিয়মই আমরা করে ফেলতেছি, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন পরের গাণিতিক সলভটা করব। এটা আমি একবারে ল্যাঙ্গুয়েজ লিখে বুঝায় তোমাদের করে দেব, যাতে তোমরা এটা পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা এই অংশটা একটু মুছে ফেলি, আশা করি আমাদের এটা আর লাগতেছে না এখন। ওকে, তোমরা উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো এবং 4 নাম্বার সৃজনশীলটা, 4 নাম্বার প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? এই একটা পারলে যাতে এই টাইপের অন্যগুলো তোমরা পারো, ঠিক আছে? চলো আমরা 4 নাম্বার সৃজনশীলটা করে ফেলবো। 4 নাম্বার সৃজনশীল না, 4 নাম্বার প্রশ্নটা আর কি। উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। যে কোনো দ্রবণ, যে কোনো পাত্রের কথা বলতে পারে ওরা। এখন তুমি যে জিনিসটা মাথায় রাখতে হবে এই টাইপের সৃজনশীলের ক্ষেত্রে, আমাদের প্রথমে যে মাথায় রাখতে হবে, যে পাত্রে রাখা হবে তাকে অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে, অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে, অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে কি মনে রাখবো? তোমাকে বলবে তো যে ওই দ্রবণটা ওই পাত্রে রাখা যাবে কিনা। যে পাত্রে রাখা হবে তাকে অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে, নাম্বার 1 করতে হবে। পরে আমি দেখব হইতে পারে যেমন কপার এবং জিঙ্ক, কিন্তু বলছে কপারের পাত্রে রাখতে। নর্মালি আমরা জানি কপারের সক্রিয়তা কম, সুতরাং সে অ্যানোড হবে না, কিন্তু তোমাকে যুক্তির খাতিরে এটা অ্যানোড হিসেবে বিবেচনা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে পাত্রে রাখবো সেই পাত্রে আমরা অ্যানোড হিসেবে বিবেচনা করব। দেন আমরা তার কোষ বিভবটা বের করব। কি বের করব? কোষ বিভব বের করব। কোষ বিভব, এটা প্রমাণ কোষ বিভব হইতে পারে, কোষ বিভব হইতে পারে। এই কোষ বিভবটা আমি ডাটার উপরে নির্ভর করবে, কোষ বিভব নির্ণয় করব। কোষ বিভবটা কি করব? নির্ণয় করব, কোষ বিভব বের করব। যদি এটা পজিটিভ হয়, যদি এটা মান কি হয়? পজিটিভ হয়, তাইলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, মানে আমি ওই পাত্রে এটা রাখতে পারবো না। বুঝতে পারছি? তা আমি যে পাত্রে রাখবো ওই পাত্রকে আমি অ্যানোড হিসেবে বিবেচনা করবো এবং ওই অ্যানোড হিসেবে বিবেচনা করে আমি এটার কোষ বিভব বের করব। কোষ বিভব পজিটিভ মান আসলে বুঝবো যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না। এই হইল আমার বেসিক। চলো এখন আমরা গাণিতিক সমস্যাটা সলভ করে ফেলি। উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তাইলে অ্যানোডের দ্রবণটা আসলে কি? যে নিকেল সালফেট। কি সালফেট? নিকেল সালফেট। অ্যানোডের দ্রবণটা আমাদের কি? নিকেল সালফেট। তাহলে লেখো, যেহেতু জিঙ্কের পাত্রে দ্রবণটি, কোন দ্রবণ? নিকেল সালফেট দ্রবণ রাখা হবে। আচ্ছা যাই, দ্রবণটি রাখা হবে, সেহেতু
সেহেতু জিঙ্ক এনোড হিসেবে কাজ করবে। এনোড হিসেবে বিবেচনা করি, সেহেতু জিঙ্ককে এনোড হিসেবে বিবেচনা করি, এনোড হিসেবে বিবেচনা করতে হবে বা করি, যে কোনো একটা জিনিস লিখি, সমস্যা নাই, বিবেচনা করি, এনোড হিসেবে বিবেচনা করি। আমরা করলাম, যেহেতু জিঙ্কের পাত্রে দ্রবণটি রাখা হবে সেহেতু জিঙ্ককে এনোড হিসেবে বিবেচনা করি অথবা এনোড হিসেবে বিবেচনা করতে হবে, আমরা দিলাম। এখন আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। উদ্দীপকের সংগঠিত উদ্দীপকের এনোডের দ্রবণটি দীর্ঘকাল জিঙ্ক পাত্রে রাখা যাবে কিনা। এখন ওই যে আমাদের তো কুশ বিভব বের করতে হবে। আচ্ছা বলো তো, এই কুশ বিভব বের করার জন্য আমাদের দুইটা সূত্র, একটা হইল নানস্টের সমীকরণ, একটা হলো প্রমাণ কুশ বিভব। আচ্ছা দেখো তো এই জায়গায় দ্রবণের গণমাত্রা দেওয়া আছে কিনা, নিকেল সালফেটের গণমাত্রা দেওয়া আছে নি? নাই, নাই। এবং তাইলে এর মানে আমার এই নানস্টের সমীকরণটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। এবং টেম্পারেচারও আলাদা টেম্পারেচার দেওয়া নাই। এই যে দেওয়া এই মানগুলো যা আছে এগুলো হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব। তো প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ কুশ বিভব বের করে ফেললেই হবে। তাইলে যেহেতু আমার নানস্টের সমীকরণ না, তাই এই জায়গায় নানস্টের সমীকরণ হইলে আমার অনেকগুলা ডাটা লাগতো না। কি কি লাগতো দেখো তো, যে ইনর শেল, আমাদের নানস্টের সমীকরণটা বের করে ই শেল, ই শেল সমান ইনর শেল মাইনাস 2.303 RT বাই NF লগ উৎপাদায়ন বাই বিক্রিয়কায়ন, এরকম ছিল না? তখন আমাকে কি করতে হইতো, নানস্টের সমীকরণ হইলে অবশ্যই এই যে উৎপাদায়ন বাই বিক্রিয়কায়ন। এখন তোমাকে এই জায়গায় অবশ্যই এনোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়াগুলো লিখতে হইতো, কারণ ওই জায়গায় কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটছে ওই জায়গা থেকে তুমি এন এর মান বের করতে হইতো। টেম্পারেচারটা হয়তো দেওয়া থাকতো যে 45 ডিগ্রি বা 30 ডিগ্রি, তখন তুমি এটাকে কেলভিন এককে নিতা। তখন ওই যে উৎপাদায়নের গণমাত্রা এবং বিক্রিয়কায়নের গণমাত্রা লাগতো, এই জায়গায় কিন্তু এইগুলো দেওয়া নাই। যেহেতু আমার এন এর মান আলাদা করে লাগতেছে না, সুতরাং এই জায়গায় আমি এনোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া না লিখলেও আমার হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছি? নানস্টের সমীকরণ হইলে অবশ্যই লেখা লাগতো আর কি। তো উদ্দীপকের এনোডের দ্রবণটি, এখন আমরা কি করব, কুশ বিভবটা বের করে ফেলবো। তাইলে লিখি আমরা জানি প্রমাণ কুশ বিভব, আমরা জানি ইনর শেল, ইনর শেল। এই জিনিসটা কিন্তু আমাকে সতর্কতার সাথে চিন্তা করতে হবে যে আমাকে নানস্টের সমীকরণ ব্যবহার করব না প্রমাণ কুশ বিভব নির্ণয় করব। যেহেতু আমার গণমাত্রা দেওয়া নাই, এনাদার টেম্পারেচার দেওয়া নাই, সুতরাং প্রমাণ কুশ বিভব দিয়ে আমি সলভ করে দেব। ইনর শেল সূত্রটা কি বলতো, ই এনোড অক্সিডেশন, ইনর এনোড, এনোড অক্সিডেশন প্লাস ইনর ক্যাথোড, ক্যাথোড রিডাকশন, ই এনোড অক্সিডেশন প্লাস ইনর ক্যাথোড রিডাকশন। এখন আসো আমরা ওই যে এনোডে আচ্ছা ইনর এনোড অক্সিডেশন প্লাস ইনর ক্যাথোড রিডাকশন। এখন তুমি আমাকে একটু চিন্তা করতে হবে যে আমার যে মানগুলা দেওয়া আছে এগুলা কি এনোডের মান দেওয়া না ক্যাথোডের মান দেওয়া, জারণ বিভবের মান দেওয়া না বিজারণ বিভবের মান দেওয়া, এই জিনিসগুলো আমাকে একটু চিন্তা করতে হবে। চলো আমরা একটু দেখি। আচ্ছা এই জায়গায় এখানে কি কি দেওয়া আছে বলো, এখানে আমার কি কি দেওয়া ছিল, জিঙ্কের দেওয়া আছে ইনর জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস বিজারণ বিভবের মান দেওয়া, জিঙ্ক 2 প্লাস জিঙ্ক সমান মাইনাস 0.76 ভোল্ট। এই জায়গায় একুয়াস সলিড লেখলে লিখতে পারতা। তো এটার বিজারণ বিভবের মান দেওয়া, আবার নিকেলেরও কি দেওয়া, বিজারণ বিভবের মান দেওয়া, ইনর নিকেল 2 প্লাস নিকেল ইজিক্যাল টু কত, মাইনাস 0.25 ভোল্ট। এই দুইটা মান দেওয়া।
এই দুইটার কিন্তু বিজারণ বিভবের মান দেওয়া, ওই যে আয়ন থেকে ধাতু হয়েছে, আয়ন থেকে ধাতু হয়েছে মানে ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ বিভবের মান দেওয়া। এখন তুমি একটু চিন্তা করো তো, ইনোর এনোড অক্সিডেশন প্লাস ক্যাথোড রিডাকশন, তাই তো? এখন আমার কি এই জায়গায় দুইটা দেওয়া বিজারণ বিভবের মান, আমার এই জায়গায় রিডাকশন আছে, কিন্তু এই জায়গায় তো রিডাকশন না, এটা তো অক্সিডেশন। তুমি কি করবা জানো? তোমার যে মানটা দেওয়া আছে এটা বিভিন্নভাবে করা যায়, আমারটাই যে করতে হবে সেরকম ইয়ে না। তবে আমি মনে করি তুমি একটা ফর্মুলা জানো, তাইলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তুমি কি করবা, তোমার যেহেতু বিজারণ বিভবের মান দেওয়া আছে, তুমি এই দুইটাকে বিজারণ বিভবে নিয়ে যাবা, অথবা এই জায়গায় যদি দুইটা জারণ বিভবের মান দেওয়া থাকতো তাহলে তুমি এই দুইটাকে জারণে কনভার্ট করে ফেলতা। অলরেডি একটা তো জারণ অথবা বিজারণ থাকবেই, তো এই জায়গায় আমার বিজারণ বিভবের মান দেওয়া, আমি কি করবো, এটা বিজারণে আছে এটার বিজারণে নাই, আমি এটাকে বিজারণে কনভার্ট করে ফেলবো। আমরা সেটা জানি সবাই, যে এটাকে আমি কি লিখতে পারি, ইনোর এনোড রে আমরা যদি এনোড অক্সিডেশন রে রিডাকশনে নিতে চাই তখন সামনে কি করবো, মাইনাস দিব, মাইনাস ইনোর এনোড রিডাকশন, এনোড রিডাকশন। অক্সিডেশনটা আমরা যদি রিডাকশনে নিতে চাই সামনে কি আসবে, মাইনাস আসবে, চিহ্ন চেঞ্জ হবে আর কিছু না, প্লাস এটা তো আর কিছু করা লাগবে না, যা আছে তা, ইনোর ক্যাথোড, ক্যাথোড রিডাকশন। বিষয়টা কি বুঝছি? তোমার যে ধরনের মান দেওয়া থাকবে তুমি ওইভাবেই কনভার্ট করে ফেলবা। যদি এই জায়গায় অক্সিডেশন থাকতো তাহলে আমি কি করতাম, এই জায়গায় মাইনাস ইনোর ক্যাথোড অক্সিডেশন দিয়ে দিতাম, ঠিক আছে? তাহলে আমাদের ঝামেলাটা একটু কম হবে। এখন চলো, তোমাকে এখন প্রশ্ন হলো যে স্যার এনোডে আসলে কে ছিল, ওই মানটা তুমি লিখে বলে ইনোর মাইনাস ইনোর, এনোডে তো জিঙ্ক ছিল, আমরা বিবেচনা করছি, তে তার বিজারণ যেটা আছে এটা লেখো, বিজারণের কথা লিখতে বলছে, প্লাস ইনোর ক্যাথোড, ক্যাথোডে তো বিজারণ বিভবের মান দেওয়া, ইনোর ক্যাথোডে তো নিকেল, নিকেল টু প্লাস নিকেল। দেখছো আমি যেহেতু তারার যে মান দেওয়া আছে আমি ওই ফরম্যাটে লিখে ফেলছি। এখন তুমি মানগুলা বসাও, মাইনাস এটার মান কত, -0.76, এই যে ব্র্যাকেটে কিন্তু মাইনাস হবে, ওকে, প্লাস নিকেলের মান কত, মাইনাস আছে, তো এই জায়গায় -0.25 ভোল্ট। এখন একটু করি যদি আমি, +0.76 -0.25 ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখি আমাদের ক্যালকুলেটর, -0.76 -0.25 is equal to 0.51 ভোল্ট। আচ্ছা বলো তো এটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। এখন আমি এটাকে দুইভাবে বলতে পারি, যেহেতু ইনোর শেলের মান ধনাত্মক বা পজিটিভ সেহেতু, বা শূন্যের চেয়ে বেশি, এটাকে শূন্যের চেয়ে বেশিও বলা যায়, যেহেতু ইনোর শেল গ্রেটার দেন 0 মানে 0-এর চেয়ে বেশি, তাই বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, ওইটা দিয়েও বলা যায়। তো তুমি ওইভাবে না বলে এটা বলতে পারো, যেহেতু ইনোর শেল এর মান ধনাত্মক সেহেতু বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, সেহেতু বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আচ্ছা এটার অর্থ আসলে কি, এই যে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আমার সমস্যা কি, তাই না? আচ্ছা এটার অর্থ তুমি আসলে বুঝো কিনা একটু দেখো তো। আচ্ছা মনে করো এই যে মনে করো জিঙ্কের একটা পাত্র ধরলাম, এটা আমার জিঙ্কের পাত্র, মনে হয় এটা একটা জিঙ্কের পাত্র। এখন এই জিঙ্কের পাত্রের মধ্যে তুমি রাখছিলে কি, নিকেল সালফেট, কি রাখছো, নিকেল সালফেট। এখন এই বিক্রিয়া ঘটা মানে কি, এই যে নিকেল সালফেট আছে না, হ্যাঁ আমার জিঙ্কের সক্রিয়তা নিকেলের চেয়ে কি দেখাচ্ছে, বেশি, জিঙ্কের সক্রিয়তা নিকেলের চেয়ে বেশি। এর মানে ওই যে জিঙ্কের পাত্র আছে না, এই জিঙ্ক কি করবে,
এই জিঙ্ক কি করবে, ওই যে নিকেল আছে ওকে প্রতিস্থাপিত করে নিজে জায়গা দখল করবে। অর্থাৎ এই পাত্র থেকে জিঙ্ক নিকেলকে প্রতিস্থাপন করার জন্য যাওয়া শুরু করবে, বিক্রিয়া ঘটানোর জন্য। তখন পাত্র কি হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। বিষয়টা কি বুঝছি, যে আমি জিঙ্কের পাত্রে নিকেল সালফেট রাখছি, এখন আমার জিঙ্ক বিক্রিয়া অংশগ্রহণ করা শুরু করছে, পাত্র থেকে জিঙ্কই দেওয়া শুরু করছে, দ্রবণে দেওয়া শুরু করছে, মানে পাত্র ছিদ্র হয়ে যাবে। এইটাই আসলে মূল বিষয়। অর্থাৎ যেহেতু ইনার্শিয়ালের মান ধনাত্মক, সেহেতু বিক্রিয়াটি এই জায়গায় ধনাত্মক লেখা উচিত ছিল বা পজিটিভ, সেহেতু বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ফলে অ্যানোডের দ্রবণটি জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে না। ফলে অ্যানোডের দ্রবণটি, অ্যানোডের লিখে ফেলি দিকে, দ্রবণটি দীর্ঘকাল বা দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে না, জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে না। এই হইল আমাদের গাণিতিক সমস্যা। আমার লেখাটা একটু সুন্দর, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা এই টাইপের যা আছে সবগুলো আমরা শর্টকাট দেখে ফেলবো, ঠিক আছে? আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো। আচ্ছা, এখন আমরা আসলে যে কাজটা করবো, আমরা যেহেতু প্রত্যেক নিয়মেরই একটা আসলে ল্যাঙ্গুয়েজ সহ করে ফেলছি, অর্থাৎ আমরা নিয়মগুলো বুঝে ফেলছি, এখন আমরা বোর্ডগুলা দেখবো যে আমাদের করার মধ্যে বা ওই টাইপের মধ্যে আছে কিনা। এখন আমরা একটু মোটামুটি শর্টকাট করে ফেলবো, ঠিক আছে? দ্রুত করে ফেলবো। ওকে, তাহলে এখন আমরা দেখি সিলেট বোর্ড 2023। সিলেট বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছে, কি আসছে আমরা কি উদ্দীপকটা দেখি। তা আমরা তো বলছিলামই আমাদের টাইপ 3টা হবে, হয় কোষ বিভব নির্ণয় করা, অথবা ফ্যারাডের সূত্র সম্পর্কিত, অথবা প্রমাণ কোষ বিভব নির্ণয় করা, এবং কোনো একটা পদার্থ কোনো পাত্রে রাখা যাবে কিনা। এই তো দেখি আসলে এটা কোন নিয়মের মধ্যে পড়ে। তাহলে চলো প্রথমে আমরা একটু উদ্দীপকটা দেখি। এই যে সবগুলা বিভবের মান দেওয়া আছে, বলো তো এটা কোন বিভব, জারণ বিভব না বিজারণ বিভব? উত্তর হইল বিজারণ বিভব। কেমনে বুঝলাম? যে সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে এবং তার মানটা দেওয়া আছে। এক্স ওয়াই জেড 3টা আয়ন, তারা তাদের প্রত্যেকের যোজনী 2টা করে ইলেকট্রন গ্রহণ করছে, ফলে তাদের বিজারণ বিভবের মান দিয়ে দিছে। এখন আমাকে প্রশ্ন করছে কি, এক্স ও ওয়াই তড়িৎদ্বারের দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করো। কি কি? এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই। আমি কি জেড নিয়ে চিন্তা করবো এখন? আর না, আমি এখন চিন্তা করবো এক্স এবং ওয়াই নিয়ে, এক্স এবং ওয়াই নিয়ে। চলো আমরা চিন্তা করি, তাইলে চিন্তা শুরু করো। এক্স এবং ওয়াই দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করো। ঠিক আছে, কোষের বিভব বলো তো। এটাই যে কোষের বিভব বা কোষ বিভব নির্ণয় করতে বললে আমাদেরকে কি চিন্তা করতে হবে? দেখতে হবে এটা নান্সের সমীকরণ কিনা। বলো তো এটা নান্সের সমীকরণ হবে কিনা? উত্তর হইল অবশ্যই না, কারণ এই জায়গায় দ্রবণের গণমাত্রা বা অন্য কিছু দেওয়া নাই। ঠিক আছে, প্রমাণ কোষ বিভব দেওয়া আছে, তাহলে এটা কোষ বিভব নির্ণয় করা, প্রমাণ কোষ বিভব। আমরা জানি ই অ্যানোড অক্সিডেশন প্লাস কি ই ক্যাথোড রিডাকশন। কি হবে বলো তো? আমরা জানি ইনর শেল, কোষ বিভব বের করা, ইনর শেল সমান ইনর অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন প্লাস কি ইনর ক্যাথোড রিডাকশন, ক্যাথোড রিডাকশন, রিডাকশন। ওকে, এখন বলো তো, ওই যে একটু আগে আমি বলছিলাম যে কোনটা আমার অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, কি আমাদের নোটটা কি ছিল মনে আছে? নোটটা কি বলো তো? যার জারণ বিভব বেশি সে অ্যানোড। তা আমার দেওয়া আছে বিজারণ বিভবের মান, আমি এটাকে জারণ বিভবে একটু চিন্তা করে ফেলি, জারণ বিভবে নিয়ে নেই। এটাকে জারণ বিভবে নিলে কি হবে বলো তো? এটা পজিটিভ হয়ে যাবে 0.44, এটাকে নিলে কি হবে 0.25, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় এক্স এর জারণ বিভবের মান বেশি বা বিজারণ বিভবের মান কম, সুতরাং এক্স হবে অ্যানোড। কথাটা কি ক্লিয়ার? এক্স হবে অ্যানোড। এক্স হবে কি? এক্স হবে অ্যানোড। বলো তো এক্স অ্যানোড কেন? বলো বলো, এক্স অ্যানোড কেন? আমি বলছিলাম যে আমাকে যে মানটাই দেওয়া থাকুক আমি এটাকে জারণ মানে রূপান্তরিত করব বা জারণ বিভবে। বিজারণ বিভবের মান দেওয়া আছে, আমি মনে মনে জারণে নিয়ে নিলাম, চিহ্ন চেঞ্জ করে। এখন আমরা জানি যার জারণ বিভব বেশি সে অ্যানোড, সুতরাং এক্স এর জারণ বিভব বেশি, সুতরাং সে কি হবে? অ্যানোড হবে। এই তো, এখন কি তুমি পারবা না? আমাকে কি করায় দিতে হবে? করে ফেলি, শর্টকাট করে ফেলি। আচ্ছা,
আবার দেওয়া আছে যে আমরা এইগুলা লিখতাম, আমি আর লিখতেছি না। আচ্ছা বলো তো, আমি বলছিলাম না যে এইটা রিডাকশন, এটা কি অক্সিডেশন। আমার যেহেতু রিডাকশনের মান দুইটাই বিজারণ বিভবের মান দেওয়া, তখন তুমি কি করবা? আচ্ছা এই জায়গায় লিখে ফেলি একানে, শর্টকাট একানে আমরা কি লিখবো? x2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? মাইনাস 0.44 ভোল্ট। পরে কি হইতো? y2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস 0.25 ভোল্ট। এই তো, এখন দুইটাই বিজারণ বিভবের মান দেওয়া। আমি এই দুইটাকে কি করব? বিজারণে নিয়ে যাব। একটা বিজারণে অলরেডি আছে, এটাতে নাই। এই জায়গায় আমি কি লিখবো? মাইনাস ইনর এনোড রিডাকশন। অক্সিডেশনকে রিডাকশনে নিলে মাইনাস দিতে হবে, মাইনাস যা আছে তা। ইনর ক্যাথোড, CaTH ক্যাথোড রিডাকশন। আমি দুইটাকে বিজারণ বিভবে নিয়ে গেলাম। এখন বলো তো এনোডে কোনটা হবে? এনোডে আমরা একটু লিখে ফেলবো যে এক্স এর জারণ বিভব বেশি, সুতরাং সে হবে এনোড। অর্থাৎ এই জায়গায় হবে কি? মাইনাস ইনর, আমি এটাকে শর্টকাট কি লিখবো? x2 প্লাস এক্স ওইভাবে লিখি, মাইনাস কি হবে? ইনর ক্যাথোডে এই জায়গায় কি হবে? y2 প্লাস ওয়াই। এখন তুমি মান বসাই দাও। মাইনাস এটার মান কত? মাইনাস 0। আমরা কি বুঝছি যে আমাকে এটা অক্সিডেশন দেওয়া, এটা রিডাকশন, কিন্তু আমার মান দেওয়া দুটোটাই রিডাকশনের। আমি কি করব? এই অক্সিডেশনটাকে রিডাকশনে নিয়ে যাব। কেমনে নিব? সামনে মাইনাস দিব। এখন আমার প্রশ্ন হলো যে স্যার আমি কোথায় এক্স লিখবো, কোথায় ওয়াই লিখবো? এক্স এর জারণ মান বেশি, জারণ মান বিভব বেশি, সুতরাং সে হবে এনোড। আমি এনোডে লিখবো এক্স, আর ক্যাথোডে লিখবো কি? ওয়াই। দুইজনেরই বিজারণ বিভব ঘটছে বা বিজারণ বিভবের মান দেওয়া। এখন এটার মান কত? x2 প্লাস এক্স এর মান কত? মাইনাস 0.44 মাইনাস এটার মান কত? মাইনাস 0.25 মান দেওয়া আছে। এখন তুমি গেলে এটা হয়ে যাবে প্লাস 0.44, এই জায়গায় হয়ে যাবে প্লাস 0.25। মানটা কি হচ্ছে দেখো তো? 9, আর এই জায়গায় হয়ে যাচ্ছে কত? 6, অর্থাৎ 0.69 ভোল্ট। 0.69 ভোল্ট, এই হবে আমাদের মান। বুঝতে পারছি? কুশ বিভব নির্ণয় করো। ক্যালকুলেশন তো ঠিকই আছে, আশা করি আছে। 4 5 9, ওকে। পারবো না? পারবো। ঠিক আছে, এখন চলো পরেরটা কি? y3 প্লাস আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। আগে জিঙ্কের পাত্রে সংরক্ষণ করছিলাম না, এখন করব কি? জেড পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। এখন তুমি কি করবা বলো তো? জেড পাত্রকে এনোড হিসেবে বিবেচনা করবা। কি করবা? জেড পাত্রকে এনোড হিসেবে বিবেচনা করবা। করার পরে ওই যে আমার কি বের করবো? যেহেতু এটা নানসের সমীকরণ হবে না, ইনর শেলের মান বের করে ফেলবো। ইনর শেলের মান বের করবো। দেখো শর্টকাটে একেবারে করে ফেলা যাচ্ছে। আমাদের 3 নম্বরে কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা হওয়ার কথা না। দেখছো, মানে একটা সৃজনশীল ভালো করে করলে সবগুলোই পারা যায় ওই নিয়মের। তো তোমাকে আসলে ওই নিয়মটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো আমি 4 নম্বরটা একটু মুখে মুখে বলে দিই, আমাকে করতে হবে না। তুমি কি করবা? y3 প্লাস আয়নের দ্রবণকে জেড নির্মিত পাত্রে, অর্থাৎ ওয়াই আর জেড নিয়ে কাজ। এখন আমার কাজ হবে ওয়াই এবং জেড নিয়ে, এক্স বাদ। y3 প্লাস আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। আমরা কি বলছিলাম? কোনো কিছু সংরক্ষণ করা যাবে কিনা আমরা কি করব? যে পাত্রে রাখবো সেটাকে এনোড হিসেবে বিবেচনা করব। অর্থাৎ এই জায়গায় জেড হবে এনোড, জেডকে আমরা কি করব? এনোড হিসেবে বিবেচনা করব। এনোড হিসেবে বিবেচনা করি। আমি কি পুরো লিখবো? লেখার তো দরকার নাই, কারণ জিঙ্কের সেম নিয়ম একটা আমি করাইছি। বিবেচনা করি। এখন তুমি তোমার সূত্র লিখে ফেলবা। কি লিখবা? সূত্র। আমরা জানি এই জায়গায় কি নানসের সমীকরণ হবে? উত্তর হইল না, কারণ নানসের সমীকরণে যা যা প্রয়োজন তাই এই জায়গায় দেওয়া নাই। তো তুমি কোন সূত্র করবা? ইনর শেল, CL ইনর শেল সমান ইনর এনোড অক্সিডেশন প্লাস কি হবে? ইনর ক্যাথোড রিডাকশন হবে না? এখন তুমি তোমার কি কি মান দেওয়া আছে একটু দেখো তো। এই জায়গায় কি কি মান দেওয়া আছে?
আমি জেড এর মান দেওয়া আছে কি Z2 প্লাস জিঙ্ক না জেড হবে। আমাদের মান কি কি দেওয়া আছে দেখি, Z2 প্লাস জেড মান দিছে ওরা, বীজাণু বিভবের মান দিছে -2.3 ভোল্ট। ওকে, আর ওয়াই এর মান কি দেওয়া আছে, Y2 প্লাস ওয়াই এর মান দেওয়া আছে -0.25 ভোল্ট। ঠিক আছে, এখন তুমি তো জানোই, তুমি এনোড ধরতে হবে কোনটা, আমাকে জিঙ্কটাকে ধরতে হবে এনোড। এখন দেখো দুইটার মানই দেওয়া আছে বিজারণ বিভবের মান কি দেওয়া আছে, তুমি কি করবা বলো তো, কি করবা বলো, তুমি এই জায়গায় দুইটাকে বিজারণে নিয়ে যাবা, কেমনে নিয়ে যাবা, কেমনে নিয়ে যাবা স্যার, যে আমি এই যে অক্সিডেশন আছে এটা রিডাকশন, আর আমার মান দেওয়া রিডাকশনের, আমি কি করব এই রিডাকশন অপরিবর্তিত থাকবে, এই অক্সিডেশনকে রিডাকশনে নিয়ে যাব, মাইনাস ইনোড এনোড রিডাকশন। ঠিক আছে না, সেম টু সেম নিয়ম না অঙ্ক। এখন ধর ইনোর ক্যাথোড রিডাকশনই তো হয়ে গেছে। এখন বলো এনোডে কোনটা বসাইবা, জিঙ্কেরটা বসাইবা, কি বসাইবা মাইনাস ইনোর জিঙ্ক না জেড আর কি, জেড দিকে আসলে জিঙ্ক চলে আসতেছে মুখে বারবার, Z2 প্লাস জেড প্লাস কি হবে, এটার মান কি হবে যা আছে তা, ইনোর Y2 প্লাস ওয়াই, দুইটারই বীজাণু বিভবের মান দেওয়া। এখন তুমি মান বসাই ফেলো, আমাদের জেড এর মান কি ছিল, সামনে মাইনাস তো আছে আর এই জায়গায় আছে -2.3 প্লাস, এটার মান কত আছে -0.25 ভোল্ট। এই জায়গায় অবশ্য ব্র্যাকেট দেওয়া লাগে না, আচ্ছা দিয়ে দিই পরের লাইনে আমরা -0.25। এখন যোগ বিয়োগ করি আমরা, এটা হয়ে যাবে +2.3 -0.25, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর নিয়ে আমরা, কি হচ্ছে 2.3 মাইনাস 0.25 2.05 ভোল্ট হয়েছে স্যার। এখন কি করবো বলো তো, রাখা যাবে কি যাবে না, অর্থাৎ তুমি কি যে জেড ধাতু নির্মিত পাত্রে, কোন পাত্রে জেড 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 ধাতু নির্মিত পাত্রে কি ওয়াই রাখতে পারবা, উত্তর হইল না, বলবা যেহেতু ইনার্শিয়ালের মান পজিটিভ সুতরাং ওই জেড ধাতু নির্মিত পাত্রে ওয়াই এর দ্রবণ দীর্ঘদিন রাখা যাবে না। আশা করি আমরা পারবো, তাই না, সবগুলা পানি পানি। ওকে, সেম অঙ্ক আমাকে এটা করতে হবে, আমরা একটু মুখে মুখে বলে ফেলি, ঠিক আছে। ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, চলো আমরা একটু গ নাম্বার মুখে মুখে বলে ফেলবো। 4 নাম্বার আমি আর কিছু বলবোই না, কারণ একটু আগে করাইছি, দুইটা ম্যাথ করাই ফেলছি সেম নিয়মে। দেখছো বোর্ডে কিন্তু বারবার সেম টাইপের প্রশ্নই আসে, পড়াশোনাটা আসলে খুব বেশি কঠিন না, একটু পরিকল্পনা অনুযায়ী পড়তে হবে, নতুবা তুমি শত শত সৃজনশীল সলভ করো কোনো লাভ নাই। তুমি আসলে দেখতে হবে যে আমার কোন টাইপটা আসবে, কোন টাইপটা আমি পরীক্ষায় দিব, এবং প্রত্যেকটা টাইপ সুন্দর করে মাথায় সেট আপ করে ফেলবো। চলো দেখি আমরা এই জায়গায় আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে। এটা একটা তড়িৎ বিশ্লেষক কোষ, অবশ্যই গ্যালভানিক কোষ না, তড়িৎ বিশ্লেষক কোষ দেওয়া আছে, 3.5 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। তারপরে এই জায়গায় নিকেল নাইট্রেট দ্রবণ দেওয়া আছে, কি দেওয়া আছে নিকেল নাইট্রেট, তার আয়তন হইল 500 ml, আমি একটু লিখে ফেলি, আর এবং গণমাত্রা 1 মোলার, গণমাত্রা কি 1 মোলার, 1 মোলার গণমাত্রা কিন্তু প্রমাণ কোষ বিভবের ক্ষেত্রে হয়, সমস্যা নাই। এই জায়গায় মান দেওয়া আছে নিকেল 2 প্লাস নিকেলের মান দেওয়া আছে 0.25 ভোল্ট, আর জিঙ্কের মান দেওয়া আছে -0.76 ভোল্ট। এখন আমাকে কি বলছে, উদ্দীপকের দ্রবণে 1 ঘন্টা বিদ্যুৎ চালনার পর দ্রবণের গণমাত্রা কত হবে। আসলে দ্রবণের গণমাত্রা কত হবে এটা আসলে এই চ্যাপ্টারের ম্যাথ পড়ে না, এটা চলে যায় আমাদের ওই পরিমাণগত রসায়ন, অর্থাৎ তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সম্মিলিত ম্যাথ, এটা আমরা করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা এটা পরে করতেছি, আগে এটা একটু দেখাই ফেলি। উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটিকে দীর্ঘদিন দস্তার পাত্রে সংরক্ষণ সম্ভব হবে কিনা। উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটি, উদ্দীপকের দ্রবণটা কি নিকেল নাইট্রেট, কি দা নিকেল নাইট্রেট, এটা আয়নিত হবে কি হবে নিকেল 2 প্লাস আর নাইট্রেট 2, হ্যাঁ। এখন বলছে এই যে নিকেলের দ্রবণটাকে আমি কোথায় রাখবো, জিঙ্কে দীর্ঘদিন রাখা যাবে কিনা, দস্তা মানে কি, দস্তা মানে জিঙ্ক, দস্তা মানে কি জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা, এটাকে আচ্ছা আমি 4 নাম্বারটাকে একটু শর্টকাট বলে ফেলি, 3 নাম্বারটা আমি তোমাদের করাচ্ছি।
বলো তো 4 নাম্বারটাকে আমাকে করাইতে হবে যে তুমি কি করবা, যে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটি হলো নিকেল নাইট্রেট আর দীর্ঘদিন জিঙ্কের পাত্রে, তুমি কি করবা, জিঙ্ককে এনোড হিসেবে বিবেচনা করবা। জিঙ্ককে কি হিসেবে বিবেচনা করবা, এনোড। জিঙ্ককে এনোড হিসেবে বিবেচনা করবা আর নিকেলকে ক্যাথোড হিসেবে। ওই যে নিকেলের মান জিঙ্কের মান দুইটাই দেওয়া আছে, ওই যে এই জায়গায় কিন্তু নিকেল 2+ লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, ওই যে নিকেলের মান দেওয়া আছে -0.25 ভোল্ট, তারপরে জিঙ্কেরও মান দেওয়া আছে, জিঙ্কেরও কিন্তু মান দেওয়া আছে, জিঙ্ক মান কত, -0.76 ভোল্ট। এই যে এই জায়গা থেকে তুমি এনোড ক্যাথোড দিয়ে মান বের করে ফেলবা। যদি পজিটিভ হয় তাহলে রাখা যাবে না, আর নেগেটিভ হইলে কি রাখা যাবে। সহজ না? এখন আসো আমরা ওই 3 নাম্বার ম্যাথটা করি। 3 নাম্বারটা আসলে কি আমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের সমন্বয়, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের। আচ্ছা সমস্যা নাই, আমরা এই ম্যাথটা এখন করে ফেলবো। ঢাকা বোর্ড 2022 3 নাম্বার। উদ্দীপকের দ্রবণে 1 ঘন্টা বিদ্যুৎ চালনার পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? দ্রবণের একটা ঘনমাত্রা অলরেডি আছে, দ্রবণের একটা ঘনমাত্রা অলরেডি আছে, ঘনমাত্রাটা কি 1 মোলার। আচ্ছা এটার মধ্যে নিকেল নাইট্রেট দ্রবণ আছে। এখন এই জায়গায় রিঅ্যাকশনটা আসলে কি ঘটবে, এই যে নিকেল আছে, নিকেল আয়ন, সে ক্যাথোডে কি করবে, আসলে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হবে নিকেল। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাকে দিই, তুমি এই চ্যাপ্টারের জন্য নিকেল, ক্রোমিয়াম, তারপরে জিঙ্ক, কপার, সিলভার, আয়রন ওরা পারমাণবিক বর এগুলো দিয়ে দিবে, কিন্তু তুমি অবশ্যই এই কয়টা বর তোমাকে একটু মুখস্থ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ওরা নাও দিয়ে দিতে পারে, বুঝতে পারছি। এখন তুমি কি, যে নিকেল আসলে কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, নিকেল ধাতু হিসাবে জমা হবে। এখন তোমাকে বলছে উদ্দীপকের দ্রবণে 1 ঘন্টা বিদ্যুৎ চালনার পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো এই মুহূর্তে কি পরিমাণ দ্রব আছে ওইটা আগে আমি বের করব। দেন 1 ঘন্টা বিদ্যুতের ফলে তো বিদ্যুৎ প্রবাহের ফলে তো নিকেলকে জমা হয়েছে ক্যাথোডে, নিকেল তো দ্রবণের মধ্যে ছিল, সে ক্যাথোডে কি পরিমাণ জমা হয়েছে ওইটা আগে আমি বের করবো। ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো, কি পরিমাণ জেডআইটি কি পরিমাণ জমা হয়েছে। এখন আমি কি করব, ওই যে পরিমাণ ডাব্লিউ ছিল, অর্থাৎ প্রথমে আমি ডাব্লিউ বের করব একটা, তারপরে আমি দেখব কি পরিমাণ পদার্থ কি জমা হয়েছে, এটাকে আমি ডাব্লিউ প্রাইম ধরলাম, তখন একটা থেকে আরেকটা বিয়োগ দিব, দিয়ে আমি নতুন ঘনমাত্রাটা কি করে ফেলবো, বের করে ফেলবো। এই হইলো আমার আর কি বেসিক। তাহলে কি ঢাকা বোর্ড 2022 আমরা একটু দেখি। 3 নাম্বারটা যে প্রশ্ন আছে এটা মোটামুটি আমরা নতুন টাইপ ধরতে পারি, সুতরাং এটা আমরা একটু সলভ করি, ঠান্ডা মাথায় সলভ করতে হবে। উদ্দীপকের দ্রবণে 1 ঘন্টা বিদ্যুৎ চালনার পর দ্রবণের ঘনমাত্রা কত হবে, দ্রবণের ঘনমাত্রা কত হবে, অর্থাৎ পরিমাণগত রসায়নের সাথে যুক্ত করে এই সৃজনশীলটা দেওয়া হয়েছে। এখন বর্তমানে তো একটা দ্রবণের ঘনমাত্রা আছে না, এই জায়গায় কি আছে, বর্তমানে একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে। চলো আমরা গ নাম্বার ম্যাথটা করে ফেলি। 4 নাম্বার আমাদের করতে হবে না, 3 নং মানে গ নাম্বার কোয়েকশনটা, যে উদ্দীপকের দ্রবণটি হলো, আমি যে এই দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করব, দ্রবণটি হলো নিকেল নাইট্রেট, নিকেল, উদ্দীপকের দ্রবণটি হলো নিকেল নাইট্রেট, ঠিক আছে। এবং এই যে নিকেল নাইট্রেটের ঘনমাত্রা এবং এর ঘনমাত্রা সমান 1 মোলার দেয়া আছে, ঠিক আছে না। আচ্ছা আমরা এই জিনিসটাকে আসলে বুঝি যে নিকেল নাইট্রেট এর ঘনমাত্রা ইজ ইকুইভ্যালেন্ট নিকেল আয়নের ঘনমাত্রা, এটা তো বোঝার কথা। আমরা পরিমাণগত রসায়নে নিশ্চয়ই আলোচনা, অর্থাৎ এটা 1 মোলার। প্রশ্নটা কেন স্যার, এই নিকেল নাইট্রেটের 1 মোল হতে 1 মোল নিকেল আয়ন উৎপন্ন হয়, কিন্তু নাইট্রেটের ঘনমাত্রা বললে এই জায়গায় কিন্তু 2 দিয়ে গুণ দিতে হইতো। কেন, যে এই 1 মোল নিকেল নাইট্রেট থেকে 2 মোল নাইট্রেট আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে। এই জিনিসটা আমরা পরিমাণগত রসায়নে নিশ্চয়ই এর বেসিকটা আমাদের জানা আছে। আচ্ছা এখন আমরা এক কাজ করি, আমাদেরকে চাইছেটা আসলে কি, চাইছে যে
এই যে আমার 500 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ আছে, এর মধ্যে 3.5 এম্পিয়ার বিদ্যুৎ কি করা হইতেছে, প্রবাহিত করা হচ্ছে। 3.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হচ্ছে। কত সময় ধরে করা? 3.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করা হয়েছে। তাইলে কি জায়গায় বিক্রিয়া ঘটবে না? ঘটবে তো, মানে নিকেলকে ক্যাথোডে জমা হইবে। তাইলে এখন বর্তমানে কি পরিমাণ নিকেল আছে সেটা আমাকে বের করতে হবে। দেন কি পরিমাণ নিকেল গ্যাস জমা হয়েছে ওইটা আমি বিয়োগ দিয়ে আবার নতুন গণমাত্রা বের করবো। এটা একাধিক নিয়মে করা যায়, কেউ মূল সংখ্যা বের করে করে, কেউ ডাব্লিউ বের করে করে। আমি সহজ পদ্ধতিতে, ডাব্লিউ একটু লম্বা হলেও সহজ ওই পদ্ধতি করাবো। আচ্ছা, এই জায়গায় মূলত তাহলে নিকেল নাইট্রেটের বিয়োজন বিক্রিয়াটা কি? নিকেল নাইট্রেট সে বিয়োজিত কি হবে? নিকেল 2+ আর নাইট্রেট মাইনাস। আচ্ছা, আমার ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটা আসলে কি হবে? সংশ্লিষ্ট বিক্রিয়া। এই জায়গায় মূলত বিক্রিয়াটা তো আসলে নাইট্রেটের করতেছে না, করতেছে কার? নিকেলের সংশ্লিষ্ট বিক্রিয়া। সংশ্লিষ্ট বিক্রিয়া, নিকেল 2টা ইলেকট্রন গ্রহণ কইরা নিকেল হিসাবে কি জমা হচ্ছে। এই নিকেলের বর কত? আমাদেরকে কিন্তু এই বরগুলো মুখস্থ করতে হবে। আমি বলছিলাম আমাদেরকে এই যে নিকেল, ক্রোমিয়াম, আয়রন, তারপরে সিলভার, এই কয়েকটা বর মুখস্থ করতে হবে। এটা মনে হয় ধরা হয় 58.7। দেখি নিকেলের বরটা আসলে কত ধরা হয়। হ্যাঁ, 58.7। এটা মানে 2 ইলেকট্রন মানে 2 ফেরাডে, 2 মোল ইলেকট্রন মানে 2 ফেরাডে, অর্থাৎ 2 × 96,500 কুলম আদান প্রবাহের ফলে এত পরিমাণ নিকেল গ্যাস জমা হয়। ঠিক আছে, এই হইল বিক্রিয়া। এক কাজ করি আমরা, ওই যে দ্রবণে বিদ্যমান নিকেলের পরিমাণ, অর্থাৎ এই জায়গায় বিক্রিয়া অংশগ্রহণ করতেছে নিকেল, নিকেলের ঘনমাত্রাটা বাইর করি। আমরা বর্তমানের গণমাত্রা তো দেয়াই আছে, বর্তমানে দ্রবণে কি পরিমাণ নিকেল আছে সেটা, এটা আগে আমরা একটু বের করব। ঠিক আছে, আমরা এটাকে দুইভাবেই বের করতে পারতাম। আচ্ছা, আমি সহজ নিয়মে দুইভাবে প্রয়োজন হলে দেখাই দিব। তাহলে আমরা জানি কি, যে সূত্র S = W × 1000/m × bml। মানে আমি যদি 1000 দিই তখন এই আয়তনটা মিলিলিটার এককে লিখতে হবে। এটা অনেকেই করে না, আর অনেকে মূল সংখ্যা বের করে ফেলে। তোমরা চাইলে করতে পারো, সমস্যা নাই। ডাব্লিউ সমান কি হবে? S × m × bml/1000। আমি স্বাভাবিক অবস্থায় তার ডাব্লিউটা বের করতে চাই। এস কত? 1 মোলার ঘনমাত্রা, 1 একক না বসাই আমি এখন। 1 আণবিক ভর কত? 58.7 ইন্টু বি কত? 500 ml, নিচে কত? 1000। ক্যালকুলেশনটা করো তো, ক্যালকুলেশনটা করি। 58.7 ইন্টু 500/1000, 29.35 গ্রাম, মানে এই মুহূর্তে নিকেল আছে। এখন আমরা এক কাজ করি, যে ক্যাথোডে কি পরিমাণ জমা হয়েছে, ক্যাথোডে কি পরিমাণ জমা হয়েছে, মানে আমার এই যে 1 ঘন্টা বিদ্যুৎ প্রবাহের ফলে ক্যাথোডে সঞ্চিত নিকেলের পরিমাণ। তা আমরা জানি W = ZIT। এটা আমি চাইলে ওই যে এই বিক্রিয়ার আগেও লিখতে পারতাম, ZIT। জেড মানে কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কার? নিকেলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমি একটু শর্টকাট করে ফেলবো, আপনারা গুছায় কইরেন পরে। জেড তড়িৎ প্রবাহ কত? এই জায়গায় আই এর মান কত দেওয়া আছে? 3. জেড মানে কার তুল্যাঙ্ক? এই জায়গায় লিখে ফেলি। এই জায়গায় যদি আমি লিখতে চাইতাম যে নিকেলের জেড সমান, নিকেলের যোজনী কত? 2, তার পারমাণবিক ভর সূত্রটা কি? 58.7 যোজনী ইন্টু ফেরাডে 2F, মানে 96,500। 96,500 এই ছিল আর কি নিকেলের জেড। তো এই জায়গায় তার মানটা আমরা এইভাবেই তো বসাবো। কি হবে? 58.7 ইন্টু তড়িৎ প্রবাহ কত?
3.5 এম্পিয়ার, সময় কত? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আচ্ছা, আর কিছু লাগবে না এই জায়গায়? তো আর কিছু আছে, জেড এর সাথে 2 × 96,500 গুলো। এই যে মানে সঞ্চিত পদার্থের পরিমাণ, ওই পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হচ্ছে। তো দেখি 58.7 × 3.5 × 3600 ভাগ 2 × 96,500, 96,500 3.83। পরে আরও আছে অনেকগুলো, আমরা 2 করে নিব। 3.83 গ্রাম। এটা আমরা কি বুঝছি? আমার বর্তমানে নিকেল আছে এতটুকু, এটাকে আমরা ডাব্লিউ প্রাইম ধরে দিই বা ক্যাপিটাল ডাব্লিউ ধরলাম। আর ক্যাথোডিকে জমা হচ্ছে নিকেল অতটুকু। এখন আমার অবশিষ্ট নিকেল কতটুকু আছে? অবশিষ্ট নিকেল, অবশিষ্ট মানে বিষয়টা একটু ফলো করি না। আমি কি করছি? প্রথমে বের করছি এই পাত্রের মধ্যে নিকেল আছে আমার, এটা মূল সংখ্যা দিয়ে করতে পারতেন আপনারা, আমি একটু সহজ পদ্ধতিতে করছি, লম্বা হইল 35 গ্রাম আছিল। এই বিদ্যুৎ প্রবাহের ফলে এনকে কিছু জমা হয়েছে। কতটুকু জমা হয়েছে? 3.83 গ্রাম জমা হয়েছে। তা বাকি রয়েছে কতটুকু? তো অবশিষ্ট নিকেল, অবশিষ্ট নিকেল কত? 29.35 মাইনাস 3.83 বিয়োগ করলে যা হয় কত হয়? 29.35 মাইনাস 3.83 25.52, 25.52 গ্রাম নিকেল কি আছে? অবশিষ্ট আছে। নিকেল বা নিকেল আয়ন আমরা যেটাই বলি। এখন হইল দ্রবণের নতুন ঘনমাত্রা। তাই আমরা কি বুঝলাম? এই নিকেলে তার নতুন ঘনমাত্রাটা কত হবে? তো শেষ। এখন আমরা কি বলবো? পরিবর্তিত ঘনমাত্রা। এখন আমরা কি বলবো? আবার কি করছে? উদ্দীপকের দ্রবণে 1 ঘন্টা বিদ্যুৎ চালানোর পর দ্রবণের নতুন ঘনমাত্রা বা পরিবর্তিত ঘনমাত্রা, পরিবর্তিত কি ঘনমাত্রা মানে বিদ্যুৎ প্রবাহের ফলে এস প্রাইম দিয়ে দেন, ডাব্লিউ × 1000 বাই এম × বিএমএল। আপনি ওই সূত্র দিয়েও করতে পারেন, অন্যটা দিয়েও করতে পারেন। এই জায়গায় ডাব্লিউ, ওই যে এই ডাব্লিউ যে পরিমাণ রয়েছে, এটাকে ডাব্লিউ ধরলাম, এটাকে ডাব্লিউ প্রাইম ধরছিলাম। তো অবশিষ্ট নিকেলের পরিমাণ, এটাকে আমরা ডাব্লিউ ডবল প্রাইম ধরি, সমস্যা কি? দিলাম ডাব্লিউ ডবল প্রাইম, এটা তোমার ইচ্ছা। ডাব্লিউ ডবল প্রাইমের মান কত? অবশিষ্ট 25.52 ইন্টু 1000, আর নিচে হইল আণবিক ভর। কার আণবিক ভর? নিকেলের। নিকেলের কত ছিল? 58.7 ইন্টু আয়তন, তো যা আছে তা 500 ml। এই হইল আমাদের। চলো আমরা এখন একটু দেখি। ইন্টু 1000, 25.52 ইন্টু 1000 সমান ভাগ দিব আমি 58.7 ইন্টু 500, ক্লোজ ব্র্যাকেট দিলাম, ইজিক্যাল টু 0.8695 এই যে 9 দিলাম, অর্থাৎ 0.869 মোলার। ঠিক আছে, এই হলো আমার দ্রবণের ঘনমাত্রা। স্যার আপনি কিন্তু এই সূত্রটা আপনার গাইড বইয়ে বলেন, আপনাদের হয়তো দেখানো আছে, মূল সংখ্যা বের করে করছে। তবে আমি একেবারে বেসিক নিয়ম, একেবারে সাধারণ যে স্টুডেন্টটাও আছে সে যাতে পারে, সেই জন্য আসলে আমি একেবারে এসএসসির নিয়ম প্রয়োগ করে করাই দিছি। এটা করলে আপনার ভুল না। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, অর্থাৎ এই একটা নতুন টাইপ আমরা দেখলাম। যে নতুন টাইপটা কি? যে কোনো একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে, তাই ওই দ্রবণের মধ্যে আমি বিদ্যুৎ প্রবাহিত করলে কতদিকে জমা হবে, তারপরে তার ঘনমাত্রা কত। ঠিক আছে, এই টাইপটাও যেন আমরা পারি। আমরা এটা দেখবো না। এখন আসো এই সৃজনশীলটা আমরা দেখি। এখন আমরা নানস্টের একটা করে ফেললে আসলে আমাদের এই চ্যাপ্টার আসলে সব সৃজনশীল করা হয়ে গেছে বলতে পারো।
ঠিক আছে, আমরা নানস্টের সমীকরণের একটা করে ফেললে আমাদের হয়ে যাবে। ওকে, দেখি আমরা নানস্টের একটা করে ফেলি, তাইলেই এই চ্যাপ্টার সব নিয়ম তোমাদের পারার কথা। দেখো এই সৃজনশীলে কি আছে, চট্টগ্রাম বোর্ড 22, এই জায়গায় কি আছে, পি পাত্র, পি পাত্রের মধ্যে একটা দ্রবণ দেওয়া আছে, কি আছে, পি পাত্রে একটা দ্রবণ দেওয়া আছে এক্স সালফেট, আমরা জানি না এক্স কি। তারপরে এই জায়গায় আছে ওয়াই সালফেট। এক্স সালফেটের ঘনমাত্রা লেখাটা কি বোঝা যায়, 0.1 মোলার, এটা হলো 2.0 মোলার, মানে ওয়াই সালফেট। ওকে, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় মান দেওয়া আছে x2 থেকে x ইজিক্যাল টু -0.44 ভোল্ট, আর ইনর ওয়াই এর মান দেওয়া আছে y2 প্লাস y ইজিক্যাল টু +0.34 ভোল্ট, এই মান দেওয়া আছে। এই হলো, এখন চলো উদ্দীপকের কুষ্টির মোট বিভব গণনা করো। উদ্দীপকের কুষ্টির মোট বিভব, মোট বিভব বা কুশ বিভব বের করো। এটা তো যে আমার ইনর শেল অথবা ই শেল বের করা। তো দেখো তো এই জায়গায় এই দ্রবণের গণমাত্রা কি 0.1 মোলার, এই জায়গায় গণমাত্রা কি 2 মোলার। ডিফারেন্ট গণমাত্রা, ডিফারেন্ট গণমাত্রা। এর মানে কি, এটা কোন সূত্র দিয়ে করতে হবে, নানস্টের সমীকরণ দিয়ে করতে হবে। কি করতে হবে, নানস্টের সমীকরণ। তাহলে আমরা কি এই ম্যাথটা করে ফেললে আমাদের আসলে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের আইডিয়াটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো আমরা করি তাহলে। গ নাম্বার, তাই নানস্টের সমীকরণে একটা জিনিস খেয়াল করছো, আমাদের নানস্টের সমীকরণটা কি, ই শেল, সিই ডবল এল, ই শেল সমান ইনর শেল। এই নানস্টের সমীকরণও দেখো ইতিমধ্যে আসলে আমাদের আসলে প্রমাণ খুঁজবে, এমনিতেই বের করতে হবে। -2.303 RTNF লগ উৎপাদায়ন বাই বিক্রিয়কায়ন। লগ কি, উৎপাদায়ন বাই বিক্রিয়কায়ন। উৎপাদায়ন আর বিক্রিয়কায়ন তোমাকে বের করতে হবে। উৎপাদায়ন বাই বিক্রিয়কায়নের গণমাত্রা, ঠিক আছে, এই ছিল আমাদের সূত্র। এখন দেখো আমাকে এই জায়গায় এন লাগবে, তারপরে টি 125 ডিগ্রি আছে কেলভিনে নিয়ে যেতে পারবো। উৎপাদায়ন এবং বিক্রিয়কায়ন কি সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো আমরা একটু ঠান্ডা মাথায় ম্যাথটা করি। চলো উদ্দীপকের কুষ্টির মোট কুশ বিভব নির্ণয় করো। তাহলে আমাদের আগে জানতে হবে, এই জায়গায় দেখো এটারও বিজন বিভব দেওয়া, এটারও বিজন বিভব দেওয়া, ঠিক আছে। আমার তো উৎপাদায়ন এবং বিক্রিয়কায়ন লাগবে, এবং এন এর মান লাগবে। কিসের মান, স্পেশালি এন এর মানটা আমার লাগবে। এন এর মানটা আসলে আমরা কোথায় পাবো, এই জায়গায় যে ইলেকট্রন আদান প্রদান করছে, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, কয়টা গ্রহণ করছে, ওই জিনিসটা আমাকে লাগবে। আচ্ছা, আর একটা জিনিস ইনর শেল তো আমাকে লাগতেছে, ইনর শেল লাগতেছে না, ওই ইনর শেলও তো আমাকে বের করতে হবে। তো প্রথমে আমি ইনর শেল বের করে ফেললে পরে আমি এটা করতে পারবো, সমস্যা নাই। তা আমি কুশ বিক্রিয়াটা আগে লিখলে, অর্থাৎ আমাকে কুশ বিক্রিয়া লিখতে হবে, দেন ইনর শেল বের করতে হবে, তারপরে আমি সরাসরি এই সূত্রটা লিখে ফেললে আমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আগে আমরা এক কাজ করি, ইনর শেলটা বের করে ফেলি। আমরা জানি, ছোট করে লিখবো একটু, আমরা জানি ইনর শেল সমান ইনর এনোড অক্সিডেশন প্লাস ইনর ক্যাথোড রিডাকশন। আচ্ছা, এখন তুমি বলবা যে এনোডকে ক্যাথোডকে আমরা কিভাবে জানি, এই দুইটার বিজারণ বিভবের মান দেওয়া আছে। তুমি মনে মনে জারণ বিভবে নিয়ে নাও, ওইটাকে যদি জারণ বিভবে নিয়ে যাও, এটা হবে প্লাস, কি হবে, এটা জারণ বিভবে নিলে এটা কি হবে, প্লাস হবে, আর এটা হবে মাইনাস। সুতরাং এটা হবে এনোড, এক্স হবে এনোড, এক্স হবে কি এনোড। তুমি চাইলে এটা একটু আগে লিখে বলতেও পারতা। তো এখন আমার দুইটার মান দেওয়া আছে, কি বিজারণ বিভবের মান দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমার x2 প্লাস এক্স ইজিক্যাল টু হইল -0.44 ভোল্ট। ওকে, তারপরে y2 প্লাস
ওয়াই, এটার মান দেওয়া আছে আমাদের কত, +0.34 ভোল্ট। এখন তুমি আমাকে বলো তো দুইটার বিজয়ন বিভব দেওয়া, তুমি জারণ বিভব চিন্তা করো, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এক্স হবে এনোড, ঠিক আছে। এখন তুমি এই জায়গায় আমরা জানি আরেকটা জিনিস আমি কি বলছিলাম, আমার এই জায়গায় দেওয়া আছে বিজারণ বিভব, আমি কি করব এই শক্তির বিজারণে নিয়ে যাবো। এটা তো বিজারণ আছে রিডাকশন, এটা আছে অক্সিডেশন, এটাকে রিডাকশনে কেমনে নিবা বলো তো, তোমরাই বলো। তোমরা জানো এই জায়গায় মাইনাস দিলে হবে এনোড, ই এনোড রিডাকশন প্লাস ইনোর ক্যাথোড রিডাকশন, ক্যাথোড রিডাকশন। এখন দেখো আমরা ইনোর, এটার ইনোরের মান কি হবে, এনোডে কে এক্স হবে, এক্স প্লাস ইনোর ক্যাথোডে কি হবে ওয়াই, ওয়াই টু প্লাস ওয়াই, দুইটা বিজারণ বিভবের মান দেওয়া, x2 প্লাস এক্স প্লাস ইনোর। এখন বলো এটার মান কি, এক্স এর মান কত দেওয়া, মাইনাস তো আছে, -0.44 প্লাস এটার মান কত 0.34, ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে +0.44 প্লাস 0.34। কোনো সমস্যা আছে নাই তো, সাইড সাইড কত 8, অর্থাৎ +78 ভোল্ট। এই হইল আমাদের ইনর শেলের মান, আমরা এই জায়গাটা পেয়ে গেছি। এখন আমার দরকার এন, উৎপাদন এবং বিক্রিয়া, এখন আমাকে অর্ধ বিক্রিয়া লিখতে হবে, ঠিক আছে। এখন আমাকে লিখতে হবে কি, অর্ধ বিক্রিয়া। আচ্ছা এখন দেখো এই জায়গায় এক্স এক্স, এই যে এই জায়গায় এক্স সালফেট দেওয়া, এই জিনিসটা কি তুমি জানো, আমাকে জানতে হবে। যেহেতু এই জায়গায় এক্স সালফেট দেওয়া, তখন আমার বুঝতে হবে এই দণ্ডটা এক্স এর। এই জায়গায় ওয়াই সালফেট দেওয়া, তখন বুঝতে হবে দণ্ডটা কি ওয়াই। ধাতু দাতবায়ন তড়িৎদ্বার কি, ধাতু দাতবায়ন তড়িৎদ্বার, তোমরা ধাতু দাতবায়ন তড়িৎদ্বার সম্পর্কে ওই যে জিঙ্কের দণ্ড জিঙ্কের দ্রবণে নিমজ্জিত আছে, এটার অর্থ কি, জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক নিমজ্জিত আছে। তো যেহেতু এই যে এক্স সালফেট, এটা হলো এক্স এর, এটা কিন্তু ওয়াই সালফেটের মধ্যে ওয়াই দণ্ড, ঠিক আছে। এখন আসো আমাকে জারণ বিক্রিয়া, জারণ কার করছে, জিঙ্কের করছে, আমরা ওইগুলোই লিখবো। আমি একটু এনাদার কালার দিয়ে লিখি, তাহলে লিখবো কি, জারণ অর্ধ এনোডে বিক্রিয়া, কি বিক্রিয়া, এনোডে বিক্রিয়া বা জারণ বিক্রিয়া লিখতে কার করছে, জিঙ্কের, জিঙ্ক দুঃখিত এক্স এর। এক্স কি, এক্স এর যোজনী কত বলো তো 2, কেমনে বুঝলাম যে সালফেট, এই অংশ সালফেট হলো -2, তো এক্স কি অবশ্যই +2। সে কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ কইরা x2 প্লাস হইছে। ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে তুমি চাইলে এটা লিখতে পারো সলিড, এটা অ্যাকুয়াস, ওকে। ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে কার করছে বলো, এনোডে ক্যাথোডে, ক্যাথোডে হলো y2 প্লাস অ্যাকুয়াস, খালি জায়গায় একটা টান দেয়া ওয়াই সলিড হয়েছে। সে কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, যেহেতু দুইটা ত্যাগ করছে দুইটা গ্রহণ করছে, কোনো সমস্যা নাই। এখন আমি এটাকে যোগ করে ফেলতে পারি, আমি এটা যোগ করবো কেন, উৎপাদন এবং বিক্রিয়ক আয়ন বের করার জন্য, বুঝছো, ওকে। দেখো আমি এই জায়গায় কি পাইতেছি, আমি পাইতেছি এক্স সলিড, এবং ইলেকট্রন ইলেকট্রন কাটা যাচ্ছে, ইলেকট্রন ইলেকট্রন কি করতেছে, কাটা যাচ্ছে, কাটা গেল। তাহলে আমি কি পাইলাম, ওকে, এক্স প্লাস y2 প্লাস উৎপাদ, এই জায়গায় কি হবে, x2 প্লাস প্লাস y। এখন আমি সাইডে এখানে লিখে ফেলবো, এখানে n সমান সমান আসলে কত 2, কেমনে পাইছি, যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছেন গ্রহণ করছেন, n এর মান 2 পেয়ে গেছি। এখন ওই দেখো উৎপাদায়ন বাই বিক্রিয়ক আয়ন, উৎপাদায়ন কে x, বিষয়টা কি বুঝছি, এবং বিক্রিয়ক আয়ন হলো y। এই যে উৎপাদ এবং বিক্রিয়ক আয়ন এবং n, এই যে বিক্রিয়াটা মূলত লেখা, আমাকে কিন্তু অর্ধ বিক্রিয়া লেখার কথা বলে নাই, কিন্তু আমাকে লিখতে হবে এই তিনটা ডাটার জন্য, উৎপাদায়ন কোনটা, বিক্রিয়ক আয়ন কোনটা এবং n এর মান কোনটা, বুঝতে পারছি। এই জন্যই আসলে উৎপাদায়ন বাই বিক্রিয়ক আয়ন, যে উৎপাদন আমি পেয়ে গেছি, বিক্রিয়ক আয়ন পেয়ে গেছি, n এর মান পেয়ে গেছি। এখন আমরা সূত্রটা বসাই দিলে আসলে আমার হয়ে যাবে, ঠিক আছে।
স্যার এখন চলেন আমরা করে ফেলি ম্যাথটা তাইলে। আমি এনাদার পেজে যাচ্ছি না, এই জায়গায় করে ফেলতেছি। ওকে স্যার, তাহলে আমরা জানি ইশেল ইশেল সমান ইনর শেল মাইনাস 2.303 RT/ANF লগ উৎপাদন বাই বিক্রিয়ক আয়ন। তখন এই জায়গায় উৎপাদন কি হবে? উৎপাদন হবে x2 প্লাস। এখন আর বাংলা লেখার দরকার নাই, আমি তো আর ও হবে y2 প্লাস। বিষয়টা কি বুঝতে পেরেছি? আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। বুঝতে না পারার কোনো কারণ নাই। ফেলবো মান বসায় মেটটা করে ফেলবো। আচ্ছা বলো তো এটার মান কত? ইনর শেলের মান কত ছিল? এই যে 0.78 মাইনাস 2.303। আচ্ছা আর এর মান কত? আর কত? এসআই এককে বসাবো 8.314 জুল পার কেলভিন পার কি মূল একক সহ লিখবা ডাইন পাশে। আচ্ছা এন এর মান কত? 2। এন এর মান তো 2 পাইছি। আচ্ছা টি তাপমাত্রা আমরা এটা সেলসিয়াস স্কেলে তাকে কেলভিন স্কেলে নিব। 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 298 কেলভিন, মানে 273 এর সাথে যোগ করলে এটা হয়। এখন তুমি মান বসায় ফেলবা, শেষ আমাদের ম্যাথ। এটার মান কত? আর এর মান কত বলো তো? 8.314। টি এর মান কত? 298। এন এর মান কত? 2। এফ তো মুখস্থ 96,500। আচ্ছা লগ লগ যেন থাকে। এবং উৎপাদন, ওই যে উৎপাদের গুণমাত্রা কি স্যার? এই জায়গায় ওই যে ওয়াই সালফেটের গুণমাত্রা যা, ওয়াই আয়নের গুণমাত্রা কি তা। থার্ড ব্র্যাকেট অফ এটা এরকম লিখতে পারেন আপনি, ওয়াই সালফেট ইজ ইকুইভ্যালেন্ট y2 প্লাস ইজ সমান কত? 2 মোলার, 2.0 মোলার এরকম লিখতে পারতেন। ওয়াই এর গুণমাত্রা 2 মোলার আর এক্স এর গুণমাত্রা কত? আমরা লিখে ফেলি x2 প্লাস। x2 প্লাস এর গুণমাত্রা কত দেয়া আছে? x2 প্লাস এর গুণমাত্রা হলো 0.1 মোলার। 0.1 মোলার, ঠিক আছে। আপনি x এর গুণমাত্রাটা উপরে 0.1 আর নিচে হইলো 2.0 বা 2। এই যে স্যার এখন আপনি ক্যালকুলেটরে বসাবেন, এটা থেকে বিয়োগ করে আমাদের আনসার হবে, আমরা যদি ভুল না করি সবাই ক্যালকুলেশন করে এই মানটা বসাই দিবেন। আমাদের মান বের হওয়ার কথা 0.818 ভোল্ট। 0.818 ভোল্ট। এই হইল আমার উদ্দীপকের কুষ্টির মোট কুশ বিয়োগ। ক্যালকুলেশনটা আপনারা একটু নিজেরা করবেন, ঠিক আছে। আমি বসায় ফেললাম, এখন আপনারা একটু দেখবেন আর কি, এটা নিজেরা করতে পারবেন। কিউ পাত্রটি এক্স ধাতু দ্বারা নির্মিত হলে কুষ্টি দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে কিনা। আচ্ছা এই ম্যাথটা একটু বুঝছি, তাই নানস্টের সমীকরণের তিনটা আমরা বুঝছি, অর্থাৎ নানস্টের সমীকরণের সময় আমাকে এই জিনিসটা অতিরিক্ত লিখতে হচ্ছে, এবং এইটা তো আমরা নর্মালি বের করা লাগবে সূত্রের জন্য। অর্থাৎ আমার সূত্রে তিনটা ডাটা লাগবে, একটা উৎপাদনের গুণমাত্রা, বিক্রিয়ক আয়নের গুণমাত্রা এবং এন এর মান। এই জন্য আমাকে এই কুশ বিক্রিয়াটা লিখতে হয়েছে। দেন আমি মান বসাই অ্যাজ ইউজুয়াল করে ফেলবো। আশা করি এটা আমরা পারবো। এখন চলো তো এইটাকে আমাকে করে দিতে হবে, মনে হয় না। কিউ পাত্রটি এক্স ধাতু দ্বারা নির্মিত হলে, কিউ পাত্র কোনটা? এটা যে অর্থাৎ এই জায়গায় যদি আমি এক্স এর পাত্র বিবেচনা করি তাহলে ওয়াই পাত্রটি, ওয়াই এর দ্রবণটি রাখা যাবে কিনা। কিউ পাত্রটি এক্স ধাতু দ্বারা নির্মিত হলে কুষ্টি দীর্ঘক্ষণ সংরক্ষণ যাবে কিনা। অর্থাৎ কিউ এর জায়গায় এক্স, অর্থাৎ এক্স এর পাত্রে তুমি কি রাখবা? ওয়াই সালফেট রাখা যাবে কি না। তো এক্স কে তুমি এনোড হিসেবে বিবেচনা করো, সেম এজ ইউজুয়াল করবা। পারা যাবে না? আশা করি পারা যাবে। অর্থাৎ আমরা সব টাইপের ম্যাথ করে ফেলছি। পরেরটা কি? এটা নতুন টাইপ কিনা। এই জায়গায় কি আছে? দুইটা পাত্র আছে। এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে 50 ml 0.1 মোলার জিঙ্ক আয়ন আছে। এটার মধ্যে 0.5 মোলার ঘনমাত্রার সিলভার আয়ন আছে। এটার আয়তন দেওয়া নাই, এটার আয়তন দেওয়া আছে।
তারপর 25°C তাপমাত্রায় জিঙ্কের জারণ বিভবের মান দেওয়া, সিলভারের বিজারণ বিভবের জারণ বিভবের মান দেওয়া, অর্থাৎ দুইটা এই জায়গায় মানগুলো কি দেখা যাচ্ছে, জিঙ্ক 2+ সমান 0.76। বাকি সব ম্যাথগুলোতে বিজারণ বিভব ছিল, এই জায়গায় কেবল জারণ বিভব দেওয়া। সিলভার আয়ন সমান -0.79 ভোল্ট, এই মানগুলো দেওয়া আছে। এখন আপনাকে এটা কি বলছে, উদ্দীপকের পাত্র একের দাতব আয়নকে সম্পূর্ণ বিজারিত করতে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন। উদ্দীপকের পাত্র একের দাতব আয়নকে সম্পূর্ণ বিজারিত করতে, বিজারিত মানে বিজারণ বিক্রিয়া, বিজারণিত মানে কি বিজারণ বিক্রিয়া। উদ্দীপকের দাতব আয়নটা আসলে কি জিঙ্ক, বিজারিত করা মানে সে ইলেকট্রন গ্রহণ করে কি হইছে ক্যাথোডে জমা হবে, এই তো দুঃখিত আয়ন হবে না, ক্যাথোডে জমা হবে, এটি তো বিজারিত হয়। এই যে কোয়াস ছিল দেখেন, এটা সলিড, এটার বর কত, এই যে আমাকে বলছিলাম আমি কিছু বর আমাকে মুখস্থ করতে হবে, এটার বর আমরা ধরবো 65.65.4 মনে হয়। জিঙ্কের বরটা কত ধরে তারা 65.4, ইয়েস 65.4 গ্রাম। এই কয়টা বর আপনি একটু মুখস্থ করবেন, ওরা অনেক সময় দিয়া দেয়। আচ্ছা এখন আসলে কি দেখেন, এই যে 2 ফ্যারাডে মানে কি 2 × 96,500 কুলম্ব। আমি এই দেখেন অঙ্কর কিন্তু আমাদেরকে কি বের করতে বলছে দেখেন, এই যে 96,500 কুলম্ব। আপনাকে বলছে উদ্দীপকের পাত্র একের দাতব আয়ন সম্পূর্ণ বিজারিত করতে এই জায়গায় কতটুকু আয়ন আছে। আগে আপনি জিঙ্কের পরিমাণটা বের করবেন, কি বের করবেন, জিঙ্কের পরিমাণ। জিঙ্কের পরিমাণ এই সম্পূর্ণ জিঙ্কটাকে বলছে দাতব আয়নকে সম্পূর্ণ বিজারিত করতে, অর্থাৎ কতটুকু জিঙ্ক আছে এটাকে বিজারিত করতে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন, কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন। দেখেন স্যার আমি বলতে পারি 65.4 গ্রামকে বিজারিত করতে লাগবে এত কুলম্ব বিদ্যুৎ। ম্যাথটা কি বুঝতে পারছেন? আমি কি ওই বিক্রিয়া থেকে বুঝতে পারতেছি যে আমার 65.4 গ্রামকে বিজারিত করতে এত কুলম্ব লাগবে। এখন আমি কি করব, এই পাত্রের মধ্যে কতটুকু জিঙ্ক আছে আমি ওইটা বের করে ফেলবো। ঠিক আছে, আমার এই পাত্রে কি এত গ্রাম আছে, নাই তো, ওই যে 0.1 মোলার এত, তার মধ্যে কতটুকু আছে, তারপরে আমি ঐকিক নিয়মের অঙ্ক করে ফেলবো। চলেন আমি করে ফেলি, এটা মনে করতে পারি আমরা এনাদার নিয়মের অঙ্ক। ওকে সমস্যা নাই। দেখুন কি পাত্র এক এ আমরা এই যে গণমাত্রা S = W × 1000/m × BmL ও সূত্র দিই, আপনি মূল সংখ্যা দিয়ে করতে পারতেন। W বের করবেন, W সমান কি হবে, সূত্রটা কি হবে বলেন তো, W সমান হবে S × m × BmL / 1000। ঠিক আছে, S এর মান কত, S এর মান কত দেওয়া 0.1 মোলার। জিঙ্কের আণবিক ভর আমরা কত ধরি 65.4, তারপরে আয়তন কত দেওয়া, আয়তন 50 ml, 50 ml আছে, এই জায়গায় আমি একক লিখতেছি না, 50। দেন কি নিচে কত 1000, ক্যালকুলেশনটা করেন দেখি। 0.1 × 65.4 × 50, আমার এই জায়গায় আয়তনটা কত ছিল 50 সমান /1000, 0.327 গ্রাম। স্যার এই তো আমার অঙ্ক হয়ে গেছে, এখন কি বলবেন, অর্থাৎ আমার এই পাত্রের মধ্যে নর্মালি 0.327 গ্রাম জিঙ্ক আছে, 0.327 গ্রাম জিঙ্ক আছে। এখন আপনি কি করবেন, আপনাকে কি বের করতে বলছে, ওই জায়গাটাকে অর্থাৎ এই পরিমাণকে বিজারিত করতে আপনার কতটুকু আয়ন লাগবে। এখন আপনার লিখবে, ওইটা লিখতে পারেন না যে এত গ্রাম বিজারিত করতে, অর্থাৎ 65.4 গ্রাম জিঙ্ক বিজারিত করতে, জিঙ্ক বা জিঙ্ক আয়ন বলতে পারি, জিঙ্ক আয়ন, হ্যাঁ জিঙ্ক বিজারিত করতে আমার কতটুকু চার্জ লাগে। আচ্ছা নিচে লিখি, এটা আমার একটু জায়গা লাগবে। আমরা কি লিখতে পারি ওই জায়গা থেকে, যে 65.4 গ্রাম জিঙ্ককে বিজারিত করতে, ওকে
বিজারিত করতে আধান লাগে কত? আধান প্রয়োজন, মানে কি পরিমাণ আধান প্রবাহিত করতে হবে? ওই যে আমার 2 × 96,500 কুলম, 2 × 96,500 কুলম। এখন আপনি কি নিয়মে করে ফেলেন। অতএব 1 গ্রাম জিঙ্ককে বিজারিত করতে আধান প্রয়োজন 2 × 96,500, এটা কুলম দিলাম, আর নিচে হবে কি 65.4। আচ্ছা, তারপরে কত? আমার ওই পাত্রে কতটুকু আছে? 0.327 গ্রাম জিঙ্ককে বিজারিত করতে আধান প্রয়োজন সমান 2 × 96,500 ইন্টু কি 0.327 ডিভাইডেড বাই 65.4, একক হবে কুলম। এই তো স্যার হয়ে যাবে। এখন আমাদের হয়ে যাওয়ার কথা। এত ইন্টু 96,500 ইন্টু 2 ইজিক্যাল টু ডিভাইডেড বাই 65.4, অর্থাৎ আমাদের আনসার 965 কুলম। অর্থাৎ এই জায়গায় যে জিঙ্কটা আছে, এই জিঙ্কটাকে বিজারিত করতে আমার এত কুলম আধান প্রবাহিত করতে হবে। 4 মার্কের কোয়েকশনটা আসলে কি? উদ্দীপকের পাত্র 1 ও পাত্র 2 দ্বারা গঠিত কোষে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপাদন হবে কিনা। ওই তো আপনি ওই পাত্র দিয়ে আপনি ইনর শেল বের করবেন, অবশ্যই ই শেল বের করবেন, যেহেতু এটা নার্স্টের সমীকরণ। অর্থাৎ এটা এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে ওই বিবেচনা দিয়ে নার্স্টের সমীকরণ দিয়ে আপনি ই শেল বের করে দেখবেন। যদি পজিটিভ মান হয় তাহলে সেটা কি হবে, স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে। যদি নেগেটিভ মান হয় তাহলে হবে না। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন এই প্রশ্নটা কি সিলেট বোর্ড 22 আর একটা প্রশ্ন আছে, এগুলোকে আমাকে আলাদা করে দেখতে হবে। জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। তারপরে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল এর অর্ধকুশ বিভব নির্ণয় করো। স্যার, এই যে কুশ বিভব নির্ণয় করার কথা বলতেছে, এই জায়গায় গণমাত্রা দেওয়া আছে, মানে এটা নার্স্টের সমীকরণ হবে। ঠিক আছে, ওই যে রাখা যাবে কিনা, আশা করি আমরা এই সবগুলোই পারবো। ওকে স্যার, এইটাই আমার আসলে ওয়ান শট ক্লাসের মধ্যে প্রথম। আমি জানি না তোমরা কারা আসলে এই ক্লাসটা এ থেকে জেড পর্যন্ত দেখবা, অর্থাৎ এ টু জেড যদি দেখো। আমার বিশ্বাস এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে পুরোপুরি করো তাহলে এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আসবে তুমি আনসার করতে পারবা। আচ্ছা, এই টপিকগুলোর সাথে আমরা কি কি টাইপ পাইলাম বলো তো? ফ্যারাডের সূত্র, তারপরে ওই যে কতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত করলে তার নতুন ঘনমাত্রা কত হবে, কোনো পাত্রে কোনো দ্রবণ রাখা যাবে কিনা, তারপরে কি পাইলাম ওই যে কুশ বিভব নির্ণয় করা, নার্স্টের সমীকরণ অথবা প্রমাণ কুশ বিভব নির্ণয় করা। সাথে তুমি কি করবা, হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লেড স্টোরেজ ব্যাটারির অংশটা পরে নিবা। আমার বিশ্বাস এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এর বাইরে যা আসবে না, তুমি যদি বোর্ডের প্রশ্ন সলভ করো দেখবে ওইগুলাই বারবার আসতেছে। তো তোমরা যারা এই ক্লাসটা পুরোটা দেখবা আর কি, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই কিছু একটা কমেন্ট করে যাবা। আমার শিক্ষকতার বয়স আসলে 14 বছরের উপরেই, কিন্তু অনলাইনে তুলনামূলক নতুন বলা যায়। আর আমি অনার্স লেভেলে আসলে পেইড কোর্স চলছে, ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে এখনো শুরু করি নাই। তবে আমি অনুরোধ করব তোমরা যদি ক্লাসটা দেখে থাকো তোমার বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দিবা যাতে তারাও সেটা দেখে, এবং তোমার একটা মতামত দিবা যে আসলে কোন কোন জায়গাটা আরো বেটার করা যাইতো, করলে তোমাদের ভালো হইতো। আর কোনো সমস্যা আছে কিনা এরকম কোনো কিছু থাকলে আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট করলেও আমি এটা রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ভালো থাকবে সবাই।